তাহলে আজকে পড়বো দুইটা চ্যাপ্টার। প্রথমে পড়বো আমরা ভার্মির ফর্ম অ্যাপেন্ডিক্স, তারপরে চ্যাপ্টারটা হচ্ছে দুইটা চ্যাপ্টারই অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তার মধ্যে অ্যাপেন্ডিক্সটা একটু বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমিতে প্রথমে দেখেন, গ্রস অ্যানাটমিতে কি বলেছে? ইট ইজ আ ব্লাইন্ড মাসকুলার টিউব উইথ মিউকোজাল, সাবমিউকোজাল, মাসকুলার এন্ড সেরোসাল লেয়ার। তার মানে সোজা কথা, এখানে 4টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকবে। ওকে, এখানে একটা কথা ইম্পর্টেন্ট, এটা একটু দাগিয়ে রাখবেন। ডিউরিং চাইল্ডহুড, continued growth of the cecum commonly rotates the appendix into a retrocecal but intraperitoneal position. তার মানে রেট্রোসিকাল যে অ্যাপেন্ডিক্স, সেই ভ্যারাইটিটা কি জন্য হচ্ছে? সিকামের যে রোটেশনটা হচ্ছে তার কারণে সিকামের পিছনে চলে যাচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সটা। এটাকে বলছি আমরা রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স, কিন্তু এটা রেট্রোসিকাল বাট নট রেট্রোপেরিটোনিয়াল। ইন্ট্রাপেরিটোনিয়াল, পেরিটোনিয়ামের ভিতরে থাকবে। ওকে, বাকি জিনিসগুলো একবার রিডিং দিবেন, খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে নাই। এরপরে আসেন, পজিশন অফ দ্য বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ কনস্ট্যান্ট। এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাপেন্ডিক্সের বেজের যে পজিশনটা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, বিং ফাউন্ড এট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য 3 টিনিয়া কোলাই। 3টা টিনিয়া কোলাই যেখানে কনফ্লুয়েন্স হবে সেই জায়গাটাতে আমরা কি পাবো? বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স অফ দ্য সিকাম। তাহলে টিনিয়া কোলাই কোথায় থাকে? টিনিয়া কোলাই কিসের ফিচার? টিনিয়া কোলাই হচ্ছে সিকামের ফিচার। তাহলে 3টা টিনিয়া কোলাই যেখানে একসাথে কনফ্লুয়েন্স হয় সেই জায়গাটাতে আমরা পাবো বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স, which fuse to form the outer longitudinal muscle coat of the appendix. তাহলে 3টা টিনিয়া কোলাই মিলে কি ফর্ম করে? আউটার লংগিটিউডিনাল মাসল কোট অফ দ্য অ্যাপেন্ডিক্স। ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন কি হয়? এই যে টিনিয়া কোলাই দেখে আমরা অ্যাপেন্ডিক্সের বেসটাকে চিনবো, এই এই ইনফরমেশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি কখন? অ্যাপেন্ডিক্সের মানে যখন আমরা অ্যাপেন্ডিসেক্টমি করব তখন। যদি আমরা অ্যাপেন্ডিক্স খুঁজে না পাই, তখন আমরা কি খোঁজা শুরু করব? সিকাম খোঁজা শুরু করব। সিকাম কিভাবে চিনবো? টিনিয়া কোলাই দেখে চিনবো। ওকে, তারপরে আসেন দ্য মেজেন্ট্রি অফ দ্য অ্যাপেন্ডিক্স অর মেজো অ্যাপেন্ডিক্স। এটা কোথায় থেকে অ্যারাইজ করে? ফ্রম দ্য লোয়ার সারফেস অফ দ্য মেসেন্ট্রি। তাহলে দ্য মেসেন্ট্রির লোয়ার সারফেস থেকে মেজো অ্যাপেন্ডিক্স অ্যারাইজ করে। চাইল্ডহুডে কি হচ্ছে, মেজো অ্যাপেন্ডিক্সটা এত বেশি ট্রান্সপারেন্ট থাকে যে এর মধ্যে যে ব্লাড ভেসেল গুলো কন্টেইন করে মেজো অ্যাপেন্ডিক্স, সেগুলো খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ হয়, খুব ক্লিয়ারলি দেখা যায়। তারপরে আসি আমরা অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই কি? দা অ্যাপেন্ডিকুলার আর্টারি। তাহলে অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। এটা কিসের ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ দা লোয়ার ডিভিশন অফ দা ইলিওকোলিক আর্টারি। তাহলে ইলিওকোলিক আর্টারির লোয়ার ডিভিশন হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি, যেটা সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সকে। এটা কোন জায়গা দিয়ে পাস করে? বিহাইন্ড দ্য টার্মিনাল আইলিয়াম টু এন্টার দ্য মেজো অ্যাপেন্ডিক্স। তাহলে টার্মিনাল আইলিয়ামের পেছনে দিয়ে গিয়ে এটা মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে এন্টার করে দেন এটা অ্যাপেন্ডিক্সে যাবে। আর শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, ইট দেন কামস টু লাই ইন দ্য ফ্রি বর্ডার অফ দ্য মেজো অ্যাপেন্ডিক্স। তাহলে মেজো অ্যাপেন্ডিক্স এর কোন বর্ডারে থাকছে? ফ্রি বর্ডারে থাকছে। এছাড়াও একটা অ্যাক্সেসরি অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকতে পারে, বাট ইন মোস্ট পিপল অ্যাপেন্ডিকুলার আর্টারিটা হচ্ছে এন্ড আর্টারি। তাহলে মোস্ট অফ দ্য পিপলে একটাই অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকবে, যেটা হচ্ছে এন্ড আর্টারি। বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক্সেপশনালি একটা অ্যাক্সেসরি অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকতে পারে। এখন কথা হচ্ছে, যেহেতু এটা এন্ড আর্টারি, এন্ড আর্টারি মানে কি? যে এখানে আর কোনো কোলাটেরাল ব্রাঞ্চ নাই, তাহলে এই এন্ড আর্টারি বা অ্যাপেন্ডিকুলার আর্টারি যদি থ্রোম্বোসিস হয়, তাহলে কি হবে? অ্যাপেন্ডিক্সে নেক্রোসিস হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস। এরপর আসি আমরা হচ্ছে প্যানক্রিয়াসের অ্যাপেন্ডিক্সের আমাদের লিম্ফ নোড। লিম্ফ নোড থাকতে পারে 4টা অথবা 6টা বা তার থেকেও বেশি। লিম্ফেটিক চ্যানেল থাকতে পারে। ওকে, তারপর আসি আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি কি জিনিস পেতে পারি? 4টা লেয়ার পাবো। আগে আমরা পড়ে আসলাম মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস আর হচ্ছে সেরোসা, 4টা লেয়ার। আর যদি আমরা এভারেজ লেন্থ চিন্তা করি, 7.5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে লেন্থ হবে অ্যাপেন্ডিক্সের। এখন আসেন সব থেকে ইনারমোস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের মিউকোসা।
সেখানে কি থাকে, মাল্টিপল লংগিটিউডিনাল ফোল্ড অফ মিউকাস মেমব্রেন থাকবে। এখানে লাইনিংটা কি হবে, কলামনার এপিথেলিয়াম থাকবে। সেখানে ক্রিপস থাকবে, ক্রিপস আর প্রেজেন্ট বাট নট নিউমেরাস, মানে অসংখ্য না বাট কিছু ক্রিপস থাকবে। ইন দ্য বেজ অফ দ্য ক্রিপস কি থাকে, আর্জেন্টাফিন সেল থাকে। এটা একটা নাম হচ্ছে কুলচিটস্কি সেল। এই সেলগুলো কি করে, এই সেলগুলো থেকে নিউরো এন্ডোক্রাইন টিউমার অ্যারাইজ করে। দেন আসি আমরা নেক্সট লেয়ার, যেটা সাবমিউকোজা। সাবমিউকোজাতে কি থাকে, নিউমেরাস লিম্ফ্যাটিক অ্যাগ্রিগেশন অর ফলিকলস, অনেক বেশি লিম্ফ নোড থাকবে। ওকে, তারপর আসি আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সার্জারি সব থেকে কমন একটা ডিজিজ। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস মানে কি, এটা একটা অ্যাকিউট কন্ডিশন। এখানে বলছে দেখেন, অ্যাপেন্ডিসাইটিস ইজ রিলেটিভলি রেয়ার ইন ইনফ্যান্টস অ্যান্ড বিকামস ইনক্রিজিংলি কমন ইন চাইল্ডহুড অ্যান্ড আর্লি অ্যাডাল্ট লাইফ। তার মানে একেবারে ছোট বাচ্চাদের হবে না, কিন্তু এটা চাইল্ডহুডে আর হচ্ছে আর্লি অ্যাডাল্ট লাইফে বেশি হবে। আর পিক ইনসিডেন্স কখন, টিনস অ্যান্ড আর্লি টোয়েন্টিজ। ওকে, তারপর আসি ইটিওলজি, কজ কি। প্রথমে বলছে দেখেন, নো ইউনিফাইং হাইপোথিসিস রিগার্ডিং দ্য ইটিওলজি। তার মানে নির্দিষ্ট কোনো কজ বের করা যায়নি, তবে বলা যায় যে ডিক্রিজড ডায়েটারি ফাইবার অ্যান্ড ইনক্রিজড কনজাম্পশন অফ রিফাইন্ড কার্বোহাইড্রেটস মে বি ইম্পর্টেন্ট। তার মানে ডায়েটারি ফাইবার যদি কেউ কম খায় আর যদি কেউ রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খায়, সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার রিস্ক বেশি থাকে। এছাড়াও কি আমাদের বাওয়েলের যে নর্মাল ফ্লোরা, সেটা যদি অল্টার্ড হয়, সেটা অল্টার্ড কেন হতে পারে, চাইল্ডহুডে যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন হয় সেক্ষেত্রে অল্টার্ড হতে পারে, অথবা ইনক্রিজড ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, পেশেন্ট যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খায় সেক্ষেত্রেও কি নর্মাল গাট ফ্লোরাটা অল্টার্ড হতে পারে। While appendicitis is clearly associated with bacterial proliferation within the appendix, no single organism is responsible. তার মানে অ্যাপেন্ডিসাইটিস এর কারণ যদি কোনো ব্যাকটেরিয়া হয়, সেক্ষেত্রে শুধুমাত্র একটা সিঙ্গেল টাইপ অফ ব্যাকটেরিয়া দিয়ে হয় এরকম না, সেখানে মাল্টিপল অর্গানিজম কাজ করতে পারে একসাথে। মানে এটা পলিমাইক্রোবিয়াল ইনফেকশন বলতে পারেন। Obstruction of the appendix lumen has been widely held to be important and some form of luminal obstruction. তার মানে কি, অ্যাপেন্ডিক্সের লুমেন্টার অবস্ট্রাকশন হতে পারে, মেজরিটি অফ দ্য কেসে একটা স্ট্রিকচারও থাকতে পারে। তার মানে তিনটা কজ আমরা বলতে পারি, একটা হচ্ছে অবস্ট্রাকশন, কি দিয়ে অবস্ট্রাকশন হয়, ফিকোলিথ দিয়ে অথবা স্ট্রিকচার দিয়ে অবস্ট্রাকশন হতে পারে। এখন ফিকোলিথ, ফিকোলিথ মানে কি, ফিকাল ম্যাটার গুলো শক্ত হয়ে স্টোনের মতো হয়ে যাবে, সেটাকে বলি আমরা হচ্ছে ফিকোলিথ। তাহলে ফিকোলিথ কি, ফিকোলিথ মানে হচ্ছে ফিকাল ম্যাটার। ওকে, তাহলে ফিকোলিথ যদি অ্যাপেন্ডিক্সে থাকে সেটাকে আমরা বলবো অ্যাপেন্ডিকোলিথ, composed of inspissated fecal material and calcium phosphate, bacteria and epithelial debris। এটা একটু মনে রাখবেন যে অ্যাপেন্ডিকোলিথ বা ফিকোলিথ কি কি নিয়ে তৈরি হয়। ওকে, তাহলে আমরা দুইটা কজ জানলাম, যে ফিকোলিথ অথবা স্ট্রিকচার, এই দুইটা কারণে কি হতে পারে, অ্যাপেন্ডিক্সের অবস্ট্রাকশন হতে পারে। এছাড়াও দেখেন, কোন টিউমার দিয়েও কি অ্যাপেন্ডিক্সের অরিফিসটা অবস্ট্রাকশন হতে পারে। পার্টিকুলারলি কোন টিউমারের কথা বলা হচ্ছে এখানে, কার্সিনোমা অফ দ্য সিকাম। ওকে, এছাড়াও ওয়ান টাইপ অফ ওয়ার্ম দিয়েও হতে পারে অ্যাপেন্ডিক্সের অবস্ট্রাকশন, সেটা কি এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, যেটার নাম হচ্ছে পিন ওয়ার্ম। এটা প্রলিফারেট করতে পারে অ্যাপেন্ডিক্সে এন্ড এটা লুমেনটাকে অবস্ট্রাকশন করে দিতে পারে। তাহলে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা চারটা কজ পাচ্ছি অ্যাপেন্ডিক্সের লুমেনের অবস্ট্রাকশনের। নাম্বার 1 ফিকুলিথ, নাম্বার 2 স্ট্রিকচার, নাম্বার 3 হচ্ছে টিউমার, কিসের টিউমার, এটা হচ্ছে কার্সিনোমা অফ সিকাম, নাম্বার 4 কি ওয়ান টাইপ অফ ওয়ার্ম, সেই ওয়ার্মের নাম কি পিন ওয়ার্ম বা এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। ওকে, তারপর আসেন প্যাথোলজি, এটা একবার রিডিং দিয়ে নিবেন। এখানে কি হয় দেখেন, মিউকোজাল ইনফ্লামেশন হয় এন্ড লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া হয়। তারপরে আসেন যে পারফোরেশন কখন হতে পারে, অ্যাপেন্ডিক্স, একটা অ্যাপেন্ডিক্স ইনফ্ল্যামড হলো, সোয়েলড হলো, রেড কালার হয়ে গেল, এখন এটা পারফোরেশন হয়ে যেতে পারে কখন, যখন পেশেন্টের এজ থাকে অনেক বেশি, ইমিউনো সাপ্রেশন থাকলে, ডায়াবেটিস থাকলে, পিকোলিথ দিয়ে যদি অবস্ট্রাকশন হয়, অ্যাপেন্ডিক্সটা যদি পেলভিক অ্যাপেন্ডিক্স হয়, মানে পজিশনটা যদি পেলভিসে থাকে, প্রিভিয়াস অ্যাবডোমিনাল কোনো সার্জারির যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে এই 6টা জিনিস কি রিস্ক ফ্যাক্টর ফর পারফোরেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। তারপর আসে সিমটমস অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। এখানে আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিস এর প্রথম সিমটম হচ্ছে
পেরিআম্বিলিকাল পেইন। পেইনটা হচ্ছে কি টাইপের? কোলিকি পেইন। অ্যান্ড এই পেইনটা শিফট করে কোথায়? শিফটিং টু দ্য রাইট আইলিয়াক ফোসা। ওকে, এখন পেইনের সাথে আর কি থাকবে? অ্যানোরেক্সিয়া থাকতে পারে, নসিয়া থাকতে পারে। আরেকটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে, যদি অ্যাপেন্ডিক্সটার পজিশনটা হয় হচ্ছে আমাদের পেলভিসে, যে পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স, সেক্ষেত্রে পেশেন্টের কি থাকতে পারে? ডায়রিয়া থাকতে পারে। কেন? কারণ পেলভিসে যদি অ্যাপেন্ডিক্স থাকে সেটা রেকটামের আশেপাশে থাকবে, অ্যান্ড ইনফ্লামেশনটার কারণে কি রেকটামটাও ইনফ্লেমড হবে, তার কারণে ডায়রিয়া হবে। ওকে, তাহলে আমরা সিমটমস জানলাম। এখন আমরা জানবো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর সাইন কি কি। সাইন হচ্ছে পয়েন্টিং সাইন, রফসিং সাইন, সোয়াস সাইন এন্ড অবটুরেটর সাইন। ওকে, তাহলে পয়েন্টিং সাইন কি? যে আমরা যখন পেশেন্টকে বলবো যে আপনি আঙ্গুল দিয়ে একটা পয়েন্টকে লোকেট করেন যে আপনার ঠিক কোন পয়েন্টটাতে ব্যথা, সেক্ষেত্রে পেশেন্ট কোন জায়গাটা দেখাবে? একদম রাইট আইলিয়াক ফোসাতে ম্যাক বার্নিস পয়েন্টটাকে সে লোকেট করতে পারবে যে এই জায়গাটাতে ব্যথা, তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে পয়েন্টিং সাইন। ওকে, তারপরে আসেন হচ্ছে রফসিং সাইন। এটা কি? ডিপ পালপেশন অফ দ্য লেফট আইলিয়াক ফোসা। লেফট আইলিয়াক ফোসাতে যদি ডিপ পালপেশন করি, সেক্ষেত্রে কি হবে? একটা পেইন পাওয়া যাবে কোথায়? রাইট আইলিয়াক ফোসাতে। তার মানে আমরা পালপেশন করব হচ্ছে লেফট আইলিয়াক ফোসাতে, কিন্তু পেশেন্ট পেইন ফিল করবে কোথায়? রাইট আইলিয়াক ফোসাতে। এটাকে বলে রফসিং সাইন। ওকে, তারপরে দেখেন সোয়াস সাইন। সোয়াস সাইন জিনিসটা কি? যে অ্যাপেন্ডিক্সটা যদি সোয়াস মাসেলের উপরে থাকে, এন্ড অ্যাপেন্ডিক্সটা যখন ইনফ্লেমড হবে তখন সোয়াস মাসেলটাও ইনফ্লেমড হবে। তখন পেশেন্ট কি করবে? এই ব্যথাটাকে রিলিফ করার জন্য রাইট সাইডের হিপ জয়েন্টটাকে ফ্লেক্সড করে রাখবে। রাইট সাইডের হিপ জয়েন্টটাকে সে ফ্লেক্সড করে রাখবে, তাহলে পেশেন্টের পেইনটা রিলিফ হবে। তাহলে এখন আমরা কিভাবে এই সোয়াস সাইনটা টেস্ট করব? আমরা কি করব? পেশেন্টের রাইট সাইডের হিপটাকে এক্সটেন্ড করার চেষ্টা করব। কি করব? এক্সটেন্ড করার চেষ্টা করব। তখন কি হবে? পেশেন্ট এই সোয়াস মাসেলের ইনফ্লামেশনের কারণে পেইন ফিল করবে, তার মানে পেশেন্টের সোয়াস সাইন পজিটিভ হবে সেক্ষেত্রে। তারপরে আসেন হচ্ছে আমাদের অবটুরেটর সাইন। এখানে কি হয়? অবটুরেটর ইন্টারনাস মাসেলের স্পাজম হয়, অবটুরেটর ইন্টারনাস। সেক্ষেত্রে কি হয়? হিপ ইজ ফ্লেক্সড এন্ড ইন্টারনালি রোটেটেড। তাহলে আমরা যখন হিপটাকে ফ্লেক্স করব এন্ড ইন্টারনাল রোটেশন করব, তখন পেশেন্ট পেইন ফিল করবে। এটাকে বলতেছি আমরা অবটুরেটর সাইন। তাহলে এই চারটা সাইন দিয়ে আমরা কি করতে পারি? ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিসকে ডায়াগনোসিস করতে পারি। ওকে, এছাড়া আরো ক্লিনিক্যাল সাইন কি থাকবে? পাইরেক্সিয়া, মানে পেশেন্টের ফিভার থাকবে, লোকালাইজ টেন্ডারনেস থাকবে রাইট আইলিয়াক ফোসাতে, মাসেল গার্ডিং থাকবে, আর রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। এবং এই চারটা সাইনের সাথে আরো কি চারটা সাইন থাকবে? এই চারটা সাইন থাকবে। ওকে, এরপর আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে। এটা ডিপেন্ড করবে এজের উপর। যদি একটা ছোট বাচ্চা আসে আপনার কাছে এই ধরনের সাইন সিমটম নিয়ে, যে তার রাইট আইলিয়াক ফোসাতে পেইন, আমরা কি কি জিনিস চিন্তা করবো? অ্যাপেন্ডিক্স এর পাশাপাশি ডিডি হিসেবে রাখবো গ্যাস্ট্রোএন্টারাইটিস, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, মিকলস ডাইভার্টিকুলাইটিস, ইন্টারসাসেপশন, হেনক্সোনলেন পারপোরা, লোবার নিউমোনিয়া। এই 6টা জিনিস চিন্তা করতে পারি। এখন যদি একটা অ্যাডাল্ট আসে আমার কাছে, অ্যাডাল্ট পেশেন্ট, সেক্ষেত্রে আমরা চিন্তা করব এই 6টা জিনিস কি কি? রিজিওনাল এন্টারাইটিস, ইউরেটারিক কোলিক, পারফোরেটেড পেপটিক আলসার, টর্শন অফ দ্য টেস্টিস, প্যানক্রিয়াটাইটিস, রেকটাস শীথ, হেমাটোমা। এই 6টা জিনিস চিন্তা করব। এরপর আসেন অ্যাডাল্ট ফিমেল। অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে কি চিন্তা করবো? মিডলস মার্চ সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে একটা পেশেন্টের মিনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হওয়ার 14 ডেজ আগে, 14 ডেজ আগে কি হয়? ওভুলেশন হয়, এন্ড ওভুলেশনের কারণে একটা ওভুলেটরি পেইন হয়, সেটাকেই বলে মিডলস মার্চ সিনড্রোম। সেক্ষেত্রে পেশেন্টের আমরা মিনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে পারি, নিয়ে আমরা এই ডিডিটাকে এক্সক্লুড করতে পারি। তারপর আসি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পাইলোনেফ্রাইটিস, এক্টোপিক প্রেগনেন্সি, টর্শন অর রাপচার অফ দ্য ওভারিয়ান সিস্ট, এন্ডোমেট্রিওসিস। মানে অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে দেখেন সব গাইনি রিলেটেড ডিডি গুলো আমরা চিন্তা করবো। এরপর আসি এল্ডারলি, একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে ডাইভার্টিকুলাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, কোলোনিক কার্সিনোমা, টর্শন অ্যাপেন্ডিক্স এপিপ্লয়িকা, মেজেন্টেরিক ইনফার্কশন, লিকিং এওরটিক অ্যানিউরিজম। এই 6টা জিনিস চিন্তা করতে পারি। ওকে, এবার আসি আমরা হচ্ছে কি কি ইনভেস্টিগেশন দিব একটা অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্টকে। রুটিনলি আমরা দিতে পারি সিবিসি, মানে ফুল ব্লাড কাউন্ট এন্ড ইউরিন অ্যানালাইসিস। দেন সিলেক্টিভলি কোন পেশেন্টকে কোনটা দিব এটা ভেবেচিন্তে দিতে হবে। ফিমেল পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজের হলে আমরা প্রেগনেন্সি টেস্ট দিব। এছাড়া ইউরিয়া ইলেকট্রোলাইট করতে দিব, সি রিঅ্যাক্টিভ প্রোটিন দিতে পারি, অ্যাবডোমিনাল এক্সরে দিতে পারি, আল্ট্রাসাউন্ড দিতে পারি, কন্ট্রাস্ট এনহ্যান্সড অ্যাবডোমিনাল এন্ড পেলভিক সিটি স্ক্যান দিতে পারি। ওকে, কিন্তু মেন কথা হচ্ছে এই ইনভেস্টিগেশন গুলো দিয়ে অ্যাকচুয়ালি
অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করা পসিবল না। অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস হবে ক্লিনিক্যালি, এন্ড এটা ডায়াগনোসিসটা কনফার্ম হবে কখন, যখন আমরা অ্যাবডোমেন ওপেন করব, ইদার ল্যাপারোস্কোপিক্যালি অর ল্যাপারোটমি, যে কোনো ভাবে আমরা অ্যাবডোমেন ওপেন করে যখন আমরা ভিজুয়ালাইজ হবে অ্যাপেন্ডিক্সটা, যে চোখে দেখবো যে অ্যাপেন্ডিক্সটা অ্যাকচুয়ালি সোলেন হয়ে আছে, এডেমাটাস হয়ে আছে, তার মানে এটা অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, আদারওয়াইজ আমরা কি অ্যাপেন্ডিসাইটিসের যে সাইন সিমটম গুলো আছে সেগুলো দিয়ে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার চেষ্টা করব। তারপর আসি স্কোরিং সিস্টেম কি, এলভারাডো বা ম্যান্ট্রিয়াল স্কোর। এখানে কি দেখেন, MANTRELS, ম্যান্ট্রিয়ালস। এম ফর মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফোসা পেইন, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং। তাহলে এই তিনটা হচ্ছে সিমটম যেগুলো পেশেন্ট আমাদেরকে বলবে। দেন সাইন, সাইন মানে কি আমরা যেগুলো টেস্ট করব, টেন্ডারনেস রাইট ইলিয়াক ফোসাতে, রিবাউন্ড টেন্ডারনেস, এলিভেটেড টেম্পারেচার, এই তিনটা জিনিস সাইন। ওকে, তারপর আসেন টেস্ট কি কি, লিউকোসাইটোসিস এন্ড পেইনটা লেফট সাইডে যদি শিফট হয়। এখন দেখেন এই সবগুলো জিনিসের মধ্যে প্রত্যেকটাতে স্কোর 1 করে, কিন্তু শুধুমাত্র রাইট ইলিয়াক ফোসার টেন্ডারনেস কে দেওয়া হয়েছে 2 পয়েন্ট, এন্ড লিউকোসাইটোসিস কে দেওয়া হয়েছে 2 পয়েন্ট, বাকিগুলো সব 1 পয়েন্ট করে। টোটাল আমাদের পয়েন্ট হবে 10। এটা হচ্ছে এলভারাডো বা ম্যান্ট্রিয়াল স্কোর। এখন আসি, যদি আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস হয়, আনকমপ্লিকেটেড কখন বলবো, যদি অ্যাপেন্ডিকোলিট না থাকে, পারফোরেশন অর অ্যাবসেস না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস। এখানে ট্রিটমেন্ট কি, বাওয়েল রেস্ট এন্ড ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক। কোনটা দিতে পারি, মেট্রোনিডাজল দিতে পারি, অথবা আর সাথে মেট্রোর সাথে কি দিতে পারি, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দিতে পারি। ওকে, তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট মে বি কনসিডার্ড ইন দ্য ওয়েল পেশেন্ট উইথ লিমিটেড সাইন্স অর দোজ উইথ হাই অপারেটিভ রিস্ক। তার মানে যাদের হচ্ছে মাল্টিপল কোমরবিডিটির কারণে আমরা ওটি মানে অপারেশন করতে পারবো না, তাদের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ রাখবো। আর কাদের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, আনকমপ্লিকেটেড কেসগুলোর ক্ষেত্রে। ওকে, তারপর আসি অ্যাপেন্ডিক্সে যদি এখন আমরা কোনো মাস পাই, ইফ অ্যান অ্যাপেন্ডিক্স মাস ইজ প্রেজেন্ট এন্ড দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি, দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ দ্য কনজারভেটিভ অশনার শেরান রেজিমেন। তাহলে অ্যাপেন্ডিক্সে যদি আমরা মাস পালপেট করতে পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব, অশনার শেরান রেজিমেন দিয়ে আমরা ট্রিটমেন্ট দিব। দিস স্ট্র্যাটেজি ইজ বেসড অন দ্য প্রিমিস দ্যাট ইনফ্লামেটরি প্রসেস ইজ অলরেডি লোকালাইজড এন্ড দ্যাট ইনঅ্যাডভারেন্ট সার্জারি ইজ ডিফিকাল্ট এন্ড মে বি ডেঞ্জারাস। তার মানে এখানে ইনফ্লামেটরি প্রসেসটা অলরেডি লোকালাইজড হয়ে গেছে, লোকালাইজড হয়ে একটা ম্যাস ফর্ম করেছে। এখন এখানে আমরা যে সার্জারি করতে গেলে কি হবে, অ্যাডহেশনের কারণে গাট ইনজুরি হতে পারে, যে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে। ইট মে বি ইম্পসিবল টু ফাইন্ড দ্য অ্যাপেন্ডিক্স, তার মানে অ্যাপেন্ডিক্স আমরা খুঁজে নাও পেতে পারি। অকেশনালি একটা ফিকাল ফিস্টুলা মে ফর্ম, তার মানে কি আমরা অ্যাপেন্ডিক্স খুঁজে পাবো না, আমরা যে কোনো আর্টারি কেটে দিতে পারি, ব্লিডিং হতে পারে, ফিকাল ফিস্টুলা হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি অপারেশনে যাব না। ফর দিস রিজন ইট ইজ ওয়াইজ টু অবজার্ভ আ নন অপারেটিভ প্রোগ্রাম, বাট টু বি প্রিপেয়ার টু অপারেট শুড ক্লিনিক্যাল ডিটেরিওরেশন অকার। তার মানে আমরা সেক্ষেত্রে ওয়েট করব, নন অপারেটিভ অবজারভেশন করব, বাট অবজারভেশন করতে করতে যখন আমরা দেখব যে পেশেন্টের অবস্থা আরো খারাপ হচ্ছে, ক্লিনিক্যালি পেশেন্ট ডিটেরিওরেট করছে, সেক্ষেত্রে আমরা অপারেশনে যাব। এখন তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, বাট কখন কনজারভেটিভ ট্রিটমেন্টটা স্টপ করব, স্টপ করে আমরা সার্জারিতে যাব। দেখেন 3টা পয়েন্ট বলছে, রাইজিং পালস রেট, ইনক্রিজিং অর স্প্রেডিং অ্যাবডোমিনাল পেইন, ইনক্রিজিং সাইজ অফ দ্য ম্যাস। তাহলে এই 3টা জিনিস ইনক্রিজ হলে সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টটা অফ করে দিব, আমরা তখন সার্জারিতে চলে যাব। ওকে, অপারেটিভ ম্যানেজমেন্ট কি বলতেছে, যে হোয়াইল দেয়ার শুড বি নো আননেসেসারি ডিলে, তখন আমরা কি করব, অল পেশেন্টস এর আমরা অ্যাপেন্ডিসেক্টমিতে চলে যাব। তাহলে ট্রেডিশনাল ট্রিটমেন্ট কি, অ্যাপেন্ডিসেক্টমি। এরপর সে সার্জিক্যাল টেকনিক, সার্জিক্যাল টেকনিক বলতেছে কনভেনশনাল অ্যাপেন্ডিসেক্টমি, যেটা মানে ওপেন ভাবে করা হয়, সেক্ষেত্রে আমরা কি কি ইনসিশন দিব, এটা ইম্পর্টেন্ট। ইনসিশন গুলোর নাম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট গ্রিড আয়রন ইনসিশন। এটা কিভাবে দেয়, এটা দেয় হচ্ছে আমাদের ম্যাকবার্নিস পয়েন্ট খুঁজে বের করতে হয়। ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা, ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে যে দেখেন, রাইট অ্যাঙ্গেলস টু আ লাইন জয়নিং দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এন্ড দ্য আম্বিলিকাস। এটা যদি আম্বিলিকাস হয়, যদি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন হয়, এটাকে জয়েন করলে আমাদের মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এর জাংশনে যে পয়েন্টটা, সেই পয়েন্টটার নাম হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এখন এই ম্যাকবার্নিস পয়েন্টের উপরে রাইট অ্যাঙ্গেল বা
ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা ইনসিশন দিব। ওকে, এখন যদি বেটার অ্যাক্সেস দরকার হয়, যে আমাদের ইনসিশনটা আরো বড় করা দরকার, সেক্ষেত্রে আমরা গ্রিড আয়রনকে কনভার্ট করব কোন ইনসিশনে? রাদারফোর্ড মরিসন ইনসিশন, বাই কাটিং দ্য ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল ইন দ্য লাইন অফ দ্য ইনসিশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের গ্রিড আয়রন ইনসিশনটাকে আরো এক্সটেন্ড করতে হবে, করে ইনসিশনটাকে আমরা কি ইনসিশন বানায় ফেলবো? রাদারফোর্ড মরিসন ইনসিশন। এখানে আমরা দুইটা মাসেলকে কাটবো, কি কি? ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এখন রিসেন্টলি একটা কসমেটিক পারপাসে লেঞ্জ ইনসেশন নামের একটা ইনসেশন দেওয়া হয়। এটা কমনলি হচ্ছে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়, কারণ এটা কি স্কিন ক্রিজ বরাবর, সেক্ষেত্রে স্কার্টটা খুব বেশি ভিজিবল হয় না। কসমেটিক পারপাসে আমরা এই লেঞ্জ ইনসেশনটা দিই। যে এটা হচ্ছে আমাদের লেঞ্জ ইনসেশন, এটা। আর এটা হচ্ছে আমাদের ম্যাকবার্নিস পয়েন্ট। এটা ম্যাকবার্নিস পয়েন্টের উপরে ভার্টিক্যালি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা রাইট অ্যাঙ্গেলে যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের গ্রিড আয়রন ইনসিশন। আর এটা হচ্ছে আমাদের লেঞ্জ ইনসিশন। আচ্ছা, এখন ইনসেশনটা কতটুকু দিব, ইনসেশনের লেন্থটা কতটুকু হবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে? সাইজ এন্ড অবেসিটি অফ দ্য পেশেন্ট, পেশেন্টের বডির সাইজ এন্ড পেশেন্ট অবেস কিনা। অবেস পেশেন্টদের ক্ষেত্রে ইনসেশনটা আরো বড় দিতে হবে। ওকে, এছাড়াও কি আমরা ল্যাপারোস্কোপিক্যালিও অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি, এটা ডিটেলস আর আমাদের পড়তে হবে না, একবার চাইলে রিডিং দিতে পারে। এরপর আসেন অ্যাপেন্ডিসাইটিস ইন প্রেগনেন্সি। Appendicitis appears to be less common in pregnant than in non-pregnant females. Okay, it is the most common extrauterine acute abdominal condition in pregnancy. তার মানে প্রেগনেন্সিতে ইউটেরাইন কজ ছাড়া অন্য যে কোনো কারণে যদি পেশেন্টের পেটে ব্যথা হয়, তাহলে বুঝে নিতে হবে এটা অ্যাপেন্ডিসাইটিস। ওকে, তারপর আসি আমরা হচ্ছে পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের। এক নম্বরে দেখেন ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস। এখানে বলতেছে 80% অফ পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমির পরে, কতদিন পরে? 24 থেকে 48 আওয়ার্স পরে তো হচ্ছে পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। তো পেশেন্ট ডিসচার্জ হয়ে বাসায় চলে গেলে 5 to 7 ডেজ পরে কি হবে? পেশেন্টের ফিভার, স্পাইকিং ফিভার, কথাটা হচ্ছে স্পাইকিং ফিভার, ম্যালেজ এন্ড অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে 5 to 7 ডেজ আফটার দ্য অ্যাপেন্ডিসেক্টমি। তখন আমরা কি চিন্তা করব? ইন্ট্রাপেরিটোনিয়াল কালেকশন বা ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস ডেভেলপ করেছে কিনা। তখন আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি এন্ড সিটি স্ক্যান করে এই ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেসটা দেখার চেষ্টা করব। যদি আমরা অ্যাবসেস পেয়ে যাই সিটি স্ক্যানে বা আল্ট্রাসোনোগ্রাফিতে, তখন আমরা সার্জিক্যাল এক্সপ্লোরেশন করব। ওকে, তারপরে সে আইলিয়াস, একটা অ্যাডাইনামিক আইলিয়াস হতে পারে আফটার অ্যাপেন্ডিসেক্টমি। বেশ কয়েকদিন থাকতে পারে, লাস্ট আর নাম্বার অফ ডেজ, মানে বেশ কয়েকদিন থাকতে পারে ফলোইং রিমুভাল অফ আ গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স। তাহলে আইলিয়াসটা কখন কমন? যখন একটা গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স থাকবে, গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স, তখন আইলিয়াস ডেভেলপ করতে পারে। আইলিয়াস পারসিস্টিং ফর মোর দ্যান 4 or 5 days, particularly in the presence of a fever indicative of continuing intra-abdominal sepsis, should prompt further investigation. তার মানে যদি আইলিয়াস থাকে 4 থেকে 5 দিনের বেশি, সাথে যদি ফিভার থাকে, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব? এই আইলিয়াসটা কিসের জন্য হচ্ছে? ইন্ট্রা অ্যাবডোমিনাল সেপসিসের জন্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা সিটি স্ক্যান করবো। এছাড়া রেসপিরেটরি কমপ্লিকেশন আছে, ভেনাস থ্রোম্বোসিস এন্ড এম্বোলিজম হতে পারে, পোর্টাল পাইমিয়া, পাইলি ফ্লেভাইটিস হতে পারে, ফিকাল ফিস্টুলাটা কমন ফিকাল ফিস্টুলা হতে পারে, অ্যাডহেসিভ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এই কমপ্লিকেশন গুলোর নাম মনে রাখতে হবে। রিকারেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তাহলে একটা অ্যাকিউট ইনফ্লামেশনের পরে ইনফ্লামেশনটা সাবসাইড হয়ে আবার ফার্দার অ্যাকিউট অ্যাটাক হতে পারে। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে নিওপ্লাজম অফ দ্য অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে কি কি নিওপ্লাজম বা টিউমার হতে পারে, আর সাথে কি সিউডোমিক্সোমা পেরিটোনি, এই দুইটা জিনিস আমরা পড়বো। সবথেকে সবথেকে কমন টিউমার অফ অ্যাপেন্ডিক্স কি? সেটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন টিউমারস অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা কাদের বেশি হয়? ফিমেলদের বেশি হয়। কোথায় হয় দেখেন, দে অ্যারাইজ ইন দ্য সাব এপিথেলিয়াল নিউরো এন্ডোক্রাইন সেল। সাব এপিথেলিয়াল জাস্ট এপিথেলিয়ামের নিচে নিউরো এন্ডোক্রাইন সেল থাকে, সেখানে হয়। মেজরিটি লোকেটেড ইন দ্য অ্যাপেন্ডিক্সের টিপে, তাহলে 70% কেসে এটা থাকবে হচ্ছে অ্যাপেন্ডিক্সের টিপে। আর 40 to 50 ইয়ার্স, এই এজটা হচ্ছে গিয়ে পিক এজ
মোস্ট পেশেন্টস আর অ্যাসিমটোমেটিক উইথ আর্লি স্টেজ ডিজিজ। আর্লি স্টেজে তো স্বাভাবিকভাবেই অ্যাসিমটোমেটিক থাকে। ফাউন্ডেড অ্যাপেন্ডিসেক্টমি ফর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তার মানে এই নিউরো এন্ডোক্রাইন টিউমারের পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হিসেবে, এন্ড অ্যাপেন্ডিসেক্টমি করার পরে যখন আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো স্পেসিমেনটা, সেখানে ধরা পড়বে যে অ্যাপেন্ডিক্সের টিপে বা অ্যাপেন্ডিক্সে কি ছিল, নিউরোএন্ডোক্রাইন টিউমার ছিল। তাহলে ডায়াগনোসিস অফ নিউরোএন্ডোক্রাইন টিউমার হচ্ছে কিভাবে করে? ইমিউনো হিস্টোকেমিক্যাল স্টেইনিং ফর সাইন্যাপটোফাইসিন এন্ড ক্রোমোগ্রানিন এ। তাহলে ইমিউনো হিস্টোকেমিক্যাল স্টেইনিং করে এই দুইটা জিনিস দেখার চেষ্টা করবো। And tumors are classified as grade 1 থেকে 3 আমরা গ্রেডিং করতে পারি অ্যাকর্ডিং টু দ্য মানে প্রলিফারেশনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এখন এই প্রলিফারেশনের ক্যাপাসিটি কিভাবে দেখবো? দেখেন Ki-67 ইন্ডেক্স এন্ড মাইটোটিক রেড দেখে। ওকে, এবার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এন্ড প্রগনোসিস অফ নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ গভর্ন বাই দেয়ার গ্রেড। এই যে গ্রেড 1 থেকে 3 আমরা দেখতেছি, সে গ্রেডের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে পেশেন্টের টিউমারটা যদি থাকে 1 থেকে 2 সেন্টিমিটার ইন সাইজ, যেটা ফুললি রিসেকশন আমরা করে ফেলতে পারি যদি, অ্যান্ড লেস ক্লিয়ার এজ মেটাস্টেসিস মে অকার, মানে হচ্ছে মেটাস্টেসিস হয় না এই ব্যাপারে যদি আমরা ক্লিয়ার থাকি, সেক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্টটা মানে অপটিমাম ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে ট্রিটমেন্ট। আর এখন কারেন্ট গাইডলাইনে আমাদেরকে কি রেকমেন্ড করছে? একটা সিঙ্গেল সিটি স্ক্যান অথবা এমআরআই অফ দ্য অ্যাবডোমেন করতে হবে টু রুল আউট দ্য রিজিওনাল অর ডিস্টেন্ট মেটাস্টেসিস। তাহলে মেটাস্টেসিস দেখার জন্য আমাদের কি করতে হবে? সিটি স্ক্যান অথবা এমআরআই করতে হবে। আচ্ছা, যদি টিউমারের সাইজ লার্জ হয়, মোর দেন 2 সেন্টিমিটারের বেশি হয়, এন্ড যদি ইনকমপ্লিট রিসেকশন এট দ্য অ্যাপেন্ডিসেক্টমি ফর হায়ার টিউমার গ্রেড, মানে টিউমারের গ্রেড যদি হাই হয়, গ্রেড 2 অর 3, দেন T4 ডিজিজ, টিউমার সাইজ যদি বেশি হয়, 2 সেন্টিমিটারের বেশি হয়, T4 হয় সেক্ষেত্রে, এন্ড যদি ভাস্কুলার ইনভেশন হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্দার সার্জারি, রাইট কোলনেও আমাদের সার্জারি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো? রাইট হেমিকোলেক্টমি করবো। ওকে, তারপরে নোডাল ডিজিজ আছে কিনা বা হাই গ্রেড টিউমার মেটাস্টেসিস হয়েছে কিনা এগুলো বোঝার জন্য ফলো আপে আমরা কি করব? সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান অথবা এমআরআই এট 6 and 12 months এন্ড দেন অ্যানুয়ালি। তার মানে প্রথমে 6 মাস পর পর করবো, কিছুদিন পর এটা ফ্রিকোয়েন্সিটা কমায় 12 মান্থলি, এন্ড তারপরে অ্যানুয়ালি আর 12 মান্থলি একই কথা। ওকে, তার মানে ফলো আপটা আমরা কতদিন পর পর করবো? ইনিশিয়ালি 6 মান্থলি, তারপরে আমরা ইয়ারলি। তারপরে সে গবলেট সেল কার্সিনোমা, এটা ডিটেলস পড়ার দরকার নাই। এপিথেলিয়াল টিউমারস অফ দ্য অ্যাপেন্ডিক্স ডিটেলস পড়ার দরকার নাই। এগুলো বাকি সব চাইলে একবার রিডিং দিতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে শুধু নিউরো এন্ডোক্রাইন টিউমারটাই বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে। এরপর আসি আমরা হচ্ছে সিউডোমিক্সোমা পেরিটোনি। এটা একটা রেয়ার কন্ডিশন। progressive peritoneal tumor deposit, mucinous ascites, omental cake formation, and ovarian involvement in females। তাহলে এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। কি কি? প্রোগ্রেসিভলি পেরিটোনিয়ামের মধ্যে মেটাস্ট্যাটিক ডিপোজিট হচ্ছে, মিউসিনাস অ্যাসাইটিস, যে অ্যাসাইটিক ফ্লুইডটা অ্যাসপিরেট করে যদি এটাকে আমরা এক্সামিন করি, দেখবো সেখানে মিউসিন আছে, মিউসিনাস। ওকে, দেন ওমেন্টাল কেক এন্ড ওভারিয়ান ইনভলভমেন্ট। The vast majority of cases arise as a result of perforation of a mucinous appendiceal tumor। তার মানে হচ্ছে একটা মিউসিনাস মানে অ্যাপেন্ডিক্সের কোনো মিউসিনাস টাইপ অফ টিউমারের কারণে যদি অ্যাপেন্ডিক্সের পারফোরেশন হয়, সেক্ষেত্রে সিউডোমিক্সোমা পেরিটোনি হতে পারে। পেশেন্টস টিপিক্যালি প্রেজেন্টস উইথ প্রোগ্রেসিভ এন্ড ম্যাসিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, সিমটমস অফ বাওয়েল ডিসফাংশন থাকবে। ওকে, এখানে ইনভেস্টিগেশন কি করব? HRCT মানে হাই রেজলিউশন সিটি স্ক্যান করব অফ দ্য অ্যাবডোমেন এন্ড পেলভিস উইথ ওরাল এন্ড আইভি কন্ট্রাস্ট। এছাড়া একটা ফুল কোলোনোস্কোপি করতে পারি টু এক্সক্লুড আ প্রাইমারি কোলোরেক্টাল ক্যান্সার। মানে কোলোরেক্টাল ক্যান্সারটা আমাদের এক্সক্লুড করতে হবে এখানে। ট্রিটমেন্ট এগুলো এত ডিটেলস দরকার নাই, ইচ্ছা হলে একবার রিডিং দিতে পারেন। আচ্ছা, তাহলে এতটুকু ছিল আমাদের অ্যাপেন্ডিক্স। এবার আমরা পড়বো হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের যে অ্যানাটমি অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা খুব ভালো মতন বুঝে বুঝে পড়তে হবে। প্রথমে আসেন দ্য লার্জ ইন্টেস্টাইন বিগিনস, কোথায় থেকে বিগিন হয়? ইলিওসিকাল ভ্যালভ এন্ড এক্সটেন্ডস টু দ্য অ্যানাস। তাহলে অ্যানাস পর্যন্ত, ইলিওসিকাল ভ্যালভ থেকে অ্যানাস পর্যন্ত। এটার কি কি পার্ট আছে? সিকাম, অ্যাসেন্ডিং কোলন, হেপাটিক ফ্লেক্সার, ট্রান্সভার্স কোলন,
with attached greater omentum, splenic flexure, descending colon, sigmoid colon and rectum পর্যন্ত। ওকে, তার লেন্থ কত? 1.5 মিটার লং। এখন আমাদের এই লার্জ ইন্টেস্টাইনের কি আছে, কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে। তার মধ্যে একটা হচ্ছে টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই কি? 3 bands of longitudinal muscle that run from the appendix base to the rectosigmoid junction পর্যন্ত, and fat filled peritoneal tags known as appendices epiploiky। তাহলে আরেকটা সেকেন্ড ফিচারের নাম কি? appendices epiploiky। সেটা কি? সেটা হচ্ছে ফ্যাট ফিল্ড পেরিটোনিয়াল ট্যাগ। ওকে, এটা কোথায় থাকে বেশি? লেফট সাইড অফ দা কোলনে বেশি থাকে। এখন টিনিয়া কোলাইটা কি কাজ করে? টিনিয়া কোলাইটা হচ্ছে কোলনটাকে পুল করে ইনটু ইটস স্যাকুলেশন, মানে স্যাকুলেটেড স্টেট। তবে টিনিয়া কোলাইয়ের পুলের কারণে কি স্যাকুলেশন ফর্ম হয়, producing a series of hostration that may be visible on abdominal radiograph and allowing distinction from distended small intestine, which has complete transverse markings caused by the volvuli conniventes। আচ্ছা, এখানে কি বলতে চাচ্ছে? ওকে, এখানে বলতে চাচ্ছে যে লার্জ বাউলে কি হয়, এরকম কিছু স্যাক থাকে, এটাকে বলতেছে স্যাকুলেশন। আচ্ছা, এই স্যাকুলেশনের ক্ষেত্রে দেখেন এটা মানে ফুল লেন্থ জুড়ে না, এতটুকু পর্যন্ত। কিন্তু আমাদের জেজু নামের যেটা হচ্ছে ভলভুলি কনিভেন্টিস গুলো এইভাবে থাকে, দেখেন এরকম, মানে মোটামুটি পুরোটা লেন্থ জুড়ে থাকে। তাহলে আমরা যখন একটা প্লেন এক্সরে দেখবো অ্যাবডোমেনের, সেক্ষেত্রে আমরা জেজু নাম বা স্মল বাওয়েল আর লার্জ বাওয়েলকে কিভাবে আলাদা করব? যখন এগুলো ফুল লেন্থ জুড়ে থাকবে, এগুলোকে বলবো না ভলভুলি কনিভেন্টিস, যেটা হচ্ছে জেজু নামের ফিচার। কিন্তু এই স্যাকুলেশন গুলো যদি ইনকমপ্লিট থাকবে, অর্ধেক পর্যন্ত এরকম, সেটাকে আমরা বলবো হচ্ছে স্যাকুলেশন। তাহলে এই যে আমাদের টিনিয়া কোলাইয়ের কারণে স্যাকুলেশন হচ্ছে, এবং এই স্যাকুলেশনটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা হচ্ছে আমাদের লার্জ বাউল। দ্য ইম্পর্টেন্ট পোস্টেরিয়র রিলেশন অফ দ্য সিকাম এন্ড অ্যাসেন্ডিং কোলন আর দ্য রাইট ইউরেটার, এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট পোস্টেরিয়র রিলেশন অফ দ্য সিকাম? সিকাম আর অ্যাসেন্ডিং কোলনের পিছনে কি থাকে? তার মানে হচ্ছে সিকামে আর অ্যাসেন্ডিং কোলনে যে কোনো ধরনের অপারেশন করতে গেলে আমরা কি কি স্ট্রাকচারকে ইনজুরি করতে পারি? এক নম্বরে রাইট ইউরেটার, রাইট গোনাডাল ভেসেল, ডিউডেনাম, এই তিনটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এই তিনটা জিনিসকে আমরা কি করব? প্রোটেক্ট করার চেষ্টা করব ডিউরিং এনি কাইন্ড অফ সার্জারি ইন সিকাম এন্ড অ্যাসেন্ডিং কোলন। আর লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আমাদের হচ্ছে সিগময়েড কোলন থাকে। তো সিগময়েড কোলনে যদি কোনো সার্জারি করি বা ডিসেন্ডিং কোলনের লোয়ার পার্টে যদি কোনো সার্জারি করি, সেক্ষেত্রে আমাদের লেফট ইউরেটার, লেফট গোনাডাল ভেসেল এন্ড টেল অফ দ্য প্যানক্রিয়াস, এই তিনটা স্ট্রাকচার প্রোটেক্ট করতে হবে। কারণ কি এই তিনটা স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স সব থেকে বেশি। এরপর আসি আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ফ্রম দ্য সিকাম টু দ্য ডিস্টাল ট্রান্সভার্স কোলন পর্যন্ত, ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। তার মানে ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত, সিকাম থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত সাপ্লাই দিবে কে? সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। ওকে, আর এরপরে এই ট্রান্সভার্স কোলনের যেটা আমাদের, যেখানে একটু আমি আঁকি, ওকে, তাহলে এটা যদি আমাদের সিকাম হয়, এটা অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে আমাদের হেপাটিক ফ্লেক্সার, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। তাহলে ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত, সিকাম থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত সাপ্লাই দিবে কে? সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। আর ডিস্টাল ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং, দেন হচ্ছে সিগময়েড, এই পোর্শনটাকে সাপ্লাই দিবে কে? ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। ওকে, আচ্ছা এই লাইনটা দেখেন, পেরিফেরাল ব্রাঞ্চেস, পেরিফেরাল
branches of the superior inferior mesenteric vessel usually anastomosis করে কোথায়? কন্টিনিউয়াস ভাস্কুলার সাপ্লাই অ্যালং দ্য কোলন, সেটাকে বলে হচ্ছে মার্জিনাল আর্টারি অফ ড্রামন। সেটাকে কি বলে? মার্জিনাল আর্টারি অফ ড্রামন বলে। ওকে, তার মানে কি? পেরিফেরাল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্টারিক এন্ড ইনফেরিয়র মেসেন্টারিক ভেসেল গুলো একসাথে কি হয়? অ্যানাস্টোমোসিস হয়। কোথায়? অ্যালং দা কোলন, কোলনের সাথে সাথে এটা অ্যানাস্টোমোসিস হয়ে কি তৈরি করে? মার্জিনাল আর্টারি অফ ড্রামন তৈরি করে। দিস ভেসেল ইজ অফেন দ্য কি ব্লাড সাপ্লাই টু দ্য ভাস্কুলার আর্কেটস এনশিওরিং অ্যাডিকুয়েট পারফিউশন অফ দ্য কোলনিক অ্যানাস্টোমোসিস। ওকে, তাহলে এই যে মার্জিনাল আর্টারি অফ ড্রামন, এখান থেকে ভাস্কুলার আর্কেট বা আর্টারিয়াল আর্কেট তৈরি হবে। তৈরি হয়ে কি হবে? এই টোটাল কোলনটা সাপ্লাই পাবে। তো কোলনের যে কোনো টাইপের সার্জারি করব, সার্জারির পরে যদি আমরা কোলনের একটা অ্যানাস্টোমোসিস করি, সেই অ্যানাস্টোমোসিসটাকে ব্লাড সাপ্লাই কে দিবে? মার্জিনাল আর্টারি অফ ড্রামন। ওকে, however blood flow in the watershed area of the splenic flexure, watershed area of the splenic flexure representing the junction of the embryological midgut and hindgut। তার মানে এই যে আমাদের proximal 2/3 of the transverse colon and distal 2/3 of the ট্রান্সভার্স কোলন, এই যে জাংশনটা, এই জাংশনটাই হচ্ছে আমাদের কি? ওয়াটারশেড এরিয়া। ওয়াটারশেড এরিয়া অফ দ্য স্প্লেনিক ফ্লেক্সার। এই ওয়াটারশেড এরিয়াতে কি হয়? মিডগাট এন্ড হাইন্ডগাটের কি হয়? একটা জাংশন হিসেবে, মানে এমব্রায়োলজিক্যালি এটা হচ্ছে মিডগাট এন্ড হাইন্ডগাটের জাংশন। এখন যদি সাডেন অক্লুশন অফ দ্য ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি হয়, সেক্ষেত্রে এই স্প্লেনিক ফ্লেক্সারটা কি হবে? পোরলি পারফিউজড হবে, লিডিং টু অ্যান ইসকেমিক কোলাইটিস। তখন ইসকেমিক কোলাইটিস ডেভেলপ করবে। ওকে, তারপরে আসি আমরা ফিজিওলজি অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। এখানে বলছে যে 24 আওয়ারে 200 ml হচ্ছে ফিসেস হিসেবে এক্সক্রিশন হয়। এখানে সোডিয়াম অ্যাবজর্পশন হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম দিয়ে, ক্লোরাইড এন্ড ওয়াটার অ্যাবজর্ব হয় প্যাসিভলি। এছাড়া এখানে কি হয়? ফার্মেন্টেশন হয় ডায়েটারি ফাইবারের নর্মাল কোলোনিক মাইক্রোফ্লোরা দিয়ে। ওকে, আচ্ছা, এছাড়া কি কি জিনিসের অ্যাবজর্পশন হয় দেখেন? গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এই জিনিসগুলো কি অ্যাবজর্ব হতে পারে। আচ্ছা, তারপর আমরা আসি টিউমারস অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। কি কি টিউমার আছে? বিনাইন আর হচ্ছে ম্যালিগনেন্ট, যদি দুই ভাগে ভাগ করি। এখন বিনাইনের মধ্যে প্রথমে বলছে যে এখানে কি পাওয়া যায়? পলিপ পাওয়া যায়। পলিপ জিনিসটা কি? এনি প্রোট্রুশন অফ দ্য মিউকোসা, মিউকোসার এনি কাইন্ড অফ প্রোট্রুশনকে কি বলা হয়? পলিপ বলা হয়। ইট ইনকম্পাসেস আ ভ্যারাইটি অফ হিস্টোলজিক্যালি ডিফারেন্ট টিউমার্স। পলিপ ক্যান অকার সিঙ্গলি, অথবা মানে মাল্টিপল হতে পারে, অথবা সিঙ্গল হতে পারে। আবার এটা পলিপোসিস সিনড্রোম হিসেবে হতে পারে, যে অনেকগুলো পলিপ একসাথে, 100, 200, 300, 500টা পলিপ একসাথেও থাকতে পারে। মেটাপ্লাস্টিক পলিপ, মেটাপ্লাস্টিক অথবা হাইপারপ্লাস্টিক পলিপটা হচ্ছে কমন এন্ড জেনারেলি কনসিডার্ড বিনাইন। মেটাপ্লাস্টিক বা হাইপারপ্লাস্টিক এটা কি? বিনাইন। আচ্ছা, এখানে একটা কথা আছে দেখেন, যদি সিসাইল সেরাটেড লিশন হয় এন্ড হাইপারপ্লাস্টিক পলিপ যদি 10 মিলিমিটারের বেশি হয় ডায়ামিটারে, সেগুলো হচ্ছে কেরাস বা BRAF মিউটেশন হয়। আর এগুলোর ক্ষেত্রে কি হয়? মানে ম্যালিগনেন্সি হতে পারে। কার ক্ষেত্রে? দেখেন, এই কথাটা মনে রাখবেন, সিসাইল সেরেটেড পলিপ যেটা হচ্ছে 10 মিলিমিটারের বেশি, এই তিনটা কথা মনে রাখতে হবে। আর এখানে কি কি জিনের মিউটেশন হয়? দেখেন, কেরাস বা বিরাফ, এই দুইটা জিনের মিউটেশন হতে পারে। সেক্ষেত্রে ডিসপ্লাসিয়া এন্ড ফাইনালি ম্যালিগনেন্সি হতে পারে। তারপরে যদি আমরা ক্লাসিফিকেশন করি, যে আমাদের ইন্টেস্টিনাল পলিপের ক্লাসিফিকেশন কি কি আছে দেখেন, ইনফ্ল্যামেটরি, হেমাটোম্যাটাস, সেরেটেড পলিপ, অ্যাডেনোমা এন্ড ম্যালিগন্যান্ট পলিপ। কারণ হেমাটোম্যাটাস এর মধ্যে আছে পিউর্স জিগার সিনড্রোম বা পিউর্স জিগার পলিপ এন্ড জুভেনাইল পলিপ। এরপরে দেখি আমরা অ্যাডেনোমা, যেটা অ্যাডেনোমার মধ্যে দেখেন টিউবুলার ভিলাস, টিউবুলো ভিলাস। এর মধ্যে ভিলাসটা হচ্ছে সব থেকে বেশি খারাপ, যেটার প্রগনোসিস অনেক খারাপ। আর সেরেটেড পলিপ
হাইপারপ্লাস্টিক সেসাইল সেরেটেড লেশন উইথ ডিসপ্লাসিয়া, ট্র্যাডিশনাল সেরেটেড হতে পারে, মিক্সড পলিপ হতে পারে। ওকে, তো এই ক্লাসিফিকেশনটা একটু দেখতে হবে। তারপরে আসি আমরা অ্যাডেনোমাটাস পলিপ। অ্যাডেনোমাটাস পলিপ আর দ্য মোস্ট কমন পলিপস উইথ ম্যালিগনেন্ট পটেনশিয়াল। তাহলে এটার কি থাকবে? ম্যালিগনেন্ট পটেনশিয়াল থাকবে। রিস্ক অফ ম্যালিগনেন্সি ইজ ডিপেন্ডেন্ট অন হিস্টোলজি, মরফোলজি অ্যান্ড সাইজ। তাহলে ম্যালিগনেন্সি কখন হতে পারে একটা অ্যাডেনোমাটাস পলিপ? কখন ম্যালিগনেন্ট পটেনশিয়াল শো করবে বা ম্যালিগনেন্সিতে কনভার্টেড হবে? হিস্টোলজির উপর ডিপেন্ড করে, মরফোলজি এন্ড সাইজের উপর ডিপেন্ড করে। টিউবুলার অ্যাডেনোমাস হ্যাভ দ্য লোয়েস্ট রিস্ক with increasing risk as villus feature predominant. Sessile and particularly depressed lesions have more malignant potential than pedunculated lesion. তার মানে যেগুলো pedunculated সেগুলা হচ্ছে তুলনামূলক ভালো দেন দা sessile. Sessile মানে হচ্ছে যেটার কোনো পেডাঙ্কল থাকবে না। Sessile and depressed যে lesion সেগুলোর more malignant potential থাকে। তারপরে আসি আমরা পলিপোসিস সিনড্রোম। পলিপোসিস সিনড্রোম এখানে আমরা দুইটা পড়বো একটু ডিটেলসে। একটা হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস, আর একটা পড়বো আমরা এইচএনপিসিসি নন। আচ্ছা, এটা আসতেছি পরে। তাহলে প্রথমে আমরা পড়ি হচ্ছে গিয়ে ফ্যাপ, এফএপি ফ্যাপ, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। পলিপোসিস মানে কি অনেকগুলো পলিপ, কতগুলা? মোর দেন 100 পলিপ থাকতে হবে। আমরা যখনই কোলোনোস্কোপি করে 100টার বেশি পলিপ গুনে ফেলবো তার মানে এটা ফ্যাপ, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। এখানে ডিউডেনামেও অ্যাডেনোমা পেতে পারি। এর সাথে কি থাকবে? কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনও থাকতে পারে। সেই এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন গুলাকে বলতেছে হচ্ছে গার্ডনার সিনড্রোম, আর হচ্ছে টার্কট সিনড্রোম। ওকে, 80% কেসে কি থাকবে? একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, আর বাকিদের ক্ষেত্রে নিউ মিউটেশন হতে পারে। 20% ক্ষেত্রে নিউ মিউটেশন, বাট 80% ক্ষেত্রে কি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে। এখন কোথায় মিউটেশন হয়? এপিসি জিন। এপিসি জিন কোথায় থাকে? ক্রোমোজোম 5 এর লং আর্মে থাকে। তাহলে ক্রোমোজোম 5 এর লং আর্মে এপিসি জিনের মিউটেশনের কারণে কি হয়? ফ্যাপ হয়। ফ্যাপ ইনহেরিটেড অ্যাজ অ্যান অটোজোমাল ডোমিনেন্ট। তার মানে হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, এটা ক্যান্সার ইজ আপ টু 100%। তার মানে যার ফ্যাপ আছে আজকে তার একদিন না একদিন ক্যান্সার হবে, তার ক্যান্সার হওয়ার রিস্ক একদম 100% with an APC gene mutation. Okay. FAP can also be associated with benign mesodermal tumors such as desmoid tumor and osteoma. Epidermoid cyst can also occur. তাহলে এইগুলো জিনিস যখন একসাথে থাকবে তাকে বলবো গার্ডনার সিনড্রোম। আচ্ছা, এছাড়াও ফ্যাপের সাথে আরো কি অ্যাসোসিয়েশন থাকতে পারে? কনজেনিটাল হাইপারট্রফি অফ দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, CHRPE, এটাও অ্যাসোসিয়েশন থাকতে পারে, which can be used to screen affected families if genetic testing is unavailable. তাহলে জেনেটিক টেস্টিং করতে না পারলে তখন আমরা রেটিনাতে এই কনজেনিটাল হাইপারট্রফিটা খুঁজে বের করার চেষ্টা করব। তারপর আসে ক্লিনিক্যাল ফিচার। পলিপস আর ইউজুয়ালি ভিজিবল অন সিগময়েডোস্কোপি বাই দ্য এজ অফ 15 ইয়ার্স, উইল অলমোস্ট অলওয়েজ বি ভিজিবল বাই দ্য এজ অফ 30 ইয়ার্স। তার মানে সিগময়েডোস্কোপি করলে 15 বছর বয়সে পাওয়া যাবে, আর 30 বছর বয়সে অলমোস্ট অলওয়েজ বি ভিজিবল। আচ্ছা, তখন কি করতে হবে? রেগুলার এন্ডোস্কোপিক সার্ভিলেন্স করতে হবে। সাসপেক্টেড ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে শুড দেয়ারফর কমেন্স এট দ্য এজ অফ 12 to 14 ইয়ার্স। তার মানে যেহেতু 15 বছর বয়স থেকে দেখা যেতে পারে ফ্যাপটাকে কোলোনোস্কোপিতে, সিগময়েডোস্কোপিতে, সেক্ষেত্রে 12 থেকে 14 বছর বয়স হলেই সেই এফেক্টেড যে পেশেন্ট তার ফ্যামিলির সব মেম্বারদেরকে কি করতে হবে? একটা সার্ভিলেন্স বা একটা স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে আনতে হবে। জেনেটিক মিউটেশন আর সেক্ষেত্রে আমরা পাই বা না পাই, জাস্ট কোনো একটা ফ্যামিলিতে কোনো একটা পেশেন্টের ফ্যাপ পাওয়া গেছে, তার মানে তার ফ্যামিলির সবাইকে কি করতে হবে? একটা স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে আনতে হবে। ওকে, এখন আসি এক্সট্রা কোলোনিক ম্যানিফেস্টেশন অফ ফ্যাপ। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এন্ডোডার্মাল ডেরিভেটিভ কি কি আছে, এক্টোডার্মাল কি কি আছে, মেসোডার্মাল কি কি আছে, এই তিনটা জিনিস একটু ভালো মতন পড়ে ফেলতে হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করতে হবে। সার্জিক্যাল অপশনস কি কি আছে? রেস্টোরেটিভ প্রোক্টোকোলেক্টমি উইথ আইলিয়াল পাউচ অ্যানাল অ্যানাস্টোমোসিস। ওকে, কোলেক্টমি উইথ আইলোরেক্টাল অ্যানাস্টোমোসিস, টোটাল প্রোক্টোকোলেক্টমি এন্ড এন্ড আইলিয়াস্টমি। এই তিনটা জিনিস করতে পারি। প্রোক্টোকোলেক্টমি মানে কি? প্রোক্টোকোলেক্টমি মানে হচ্ছে রেকটামও কেটে ফেলতে হবে, কোলনও কেটে ফেলতে হবে। তাহলে রেকটাম আর কোলন কেটে ফেললে বাকি থাকতেছে আইলিয়াম এন্ড অ্যানাস।
তাহলে আইলিয়াল পাউচের সাথে অ্যানাস্টাক অ্যানাস্টোমোসিস করে দিতে হবে। ওকে। সেকেন্ডলি হচ্ছে কোলেক্টমি উইথ আইলিও রেকটাল অ্যানাস্টোমোসিস, যে আমরা কোলন কাটবো বাট রেকটাম রেখে দিব, সেক্ষেত্রে আইলিয়ামের সাথে রেকটামকে অ্যানাস্টোমোসিস করতে হবে। আর হচ্ছে টোটাল প্রোক্টোকোলেক্টমি এন্ড আইলিওস্টমি, তার মানে আমরা রেকটামও কাটবো কোলনও কাটবো, দেন আমরা অ্যানাস্টোমোসিস করবো না, কি করবো, আইলিয়ামটাকে এনে বাইরে বের করে দিব, এন্ড আইলিওস্টমি করবো। তাহলে এই তিনটা আমাদের সার্জিক্যাল অপশনস। ওকে। তারপরে আসি আমরা হচ্ছে লিঞ্চ সিনড্রোম, হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার। ওকে। এখানে কি হয়, ইনক্রিজড রিস্ক অফ কোলোরেক্টাল ক্যান্সার, ক্যান্সারস অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ওভারি, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, ইউরিনারি ট্র্যাক্ট, প্যানক্রিয়াস, প্রোস্টেট, কিডনি, এই জায়গাগুলোতে ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যায়। এটাও একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। এখানে মিউটেশন কোথায় হয়, 4 ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন। ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন যে চারটা আছে, এই চারটার মধ্যে থেকে কোনো একটাতে মিউটেশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের এই HNPCC এই ডিজিজটা হতে পারে। কি কি জিন আছে দেখেন, MLH1, 2, 6 and PMS2। ওকে। এরপর আসি আমরা হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা, মানে কি ম্যালিগনেন্ট যে টিউমার সেগুলো। কোলোরেক্টাল কার্সিনোমার এই এটিওলজিটা একটু একবার রিডিং দিয়ে নিবেন। ওকে। ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে প্যাথোলজি। প্যাথোলজি কি, ম্যাক্রোস্কোপিক্যালি টিউমারটা কেমন থাকবে, অ্যানুলার হতে পারে, টেন্ড টু গিভ রাইজ টু অবস্ট্রাকটিভ সিমটমস দেখা দিতে পারে, হোয়ার আলসারেটিং ক্যান্সার টেন্ড টু প্রেজেন্ট উইথ ব্লিডিং। তার মানে যদি একটা গ্রোথ হিসাবে থাকে, যে অ্যানুলার গ্রোথ, সেক্ষেত্রে লুমেনটাকে অবস্ট্রাকশন করে দিবে। যদি আলসারেটিভ প্যাটার্নের হয়, সেক্ষেত্রে আলসারেশন হয়ে ব্লিডিং হবে। ম্যাক্সিমাম এই লার্জ বয়েল ক্যান্সার গুলো লেফট কোলন থেকে আসে, রেকটাম থেকে 38%, সিগময়েডে 21%, ডিসেন্ডিং কোলনে 4%। ওকে। ক্যান্সার অফ দ্য সিকাম 12%, অ্যাসেন্ডিং কোলনে 5%, ট্রান্সভার্স কোলনে 5.5%। যে ফ্লেক্সার আছে আমাদের দুইটা, হেপাটিক ফ্লেক্সার আর হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সার, সেখানে 2 to 3%, অ্যাপেন্ডিক্সে 0.5%। এখন যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখতে চাই, সেক্ষেত্রে কলামনার সেল অ্যাডেনোকার্সিনোমা, কলামনার সেল থাকবে এবং অ্যাডেনোকার্সিনোমা হবে এখানে। স্প্রেড কি কিভাবে হতে পারে, লোকালি স্প্রেড হতে পারে, লিমফ্যাটিক্স দিয়ে স্প্রেড হতে পারে, দেন হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, অ্যান্ড অ্যাক্রস দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। ওকে। এখন রেডিয়াল স্প্রেড কোথায় হতে পারে দেখেন, রেট্রোপেরিটোনিয়ালি ইউরেটারে যেতে পারে, ডিউডেনামে যেতে পারে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যেতে পারে, ইন্ট্রাপেরিটোনিয়াল ইনটু অ্যাডজাসেন্ট অর্গানস অর দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এই জায়গাগুলোতে যেতে পারে। তারপরে আসি আমরা হচ্ছে স্টেজিং অফ কোলন ক্যান্সার। কি দিয়ে স্টেজিং করব, স্টেজিং এর নাম হচ্ছে ডিউক স্টেজিং ফর কোলোরেক্টাল ক্যান্সার। এখানে স্টেজ 1-এ থাকবে হচ্ছে ইনভেশন বাট নট ব্রিচিং দ্য মাস্কুলারিস প্রোপ্রিয়া। ওকে। বিতে হচ্ছে মাস্কুলারিস প্রোপ্রিয়াকে যখন ব্রিচ করে যাবে, তখন বি, বাট নট ইনভলভিং দ্য লিম্ফ নোড। সি হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে। তাহলে তিনটা গেল। এখন আরেকটা আমরা বলি, সেটা হচ্ছে স্টেজ D। কিন্তু ডিউক নিজে এই ডি স্টেজটা দেয় না, এই ডিউক স্টেজটা আমরা আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে বলে থাকি। সেটা কি, সেটা হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস বা মেটাস্ট্যাটিক ডিজিজ যদি থাকে, তখন বলবো আমরা স্টেজ D। আচ্ছা, তারপর আসি আমরা হচ্ছে TNM ক্লাসিফিকেশন। টি ফর টিউমার স্টেজ বা সাইজ, এন ফর নোডাল স্টেজ, কয়টা লিম্ফ নোড ইনভলভমেন্ট হলো, এন্ড এম ফর মেটাস্ট্যাসিস। দেখেন T1-এ আছে সাবমিউকোসা পর্যন্ত, T2-তে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত, T3-তে হচ্ছে সাবসেরোসা পর্যন্ত, T4A মানে হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম ব্রিচ করবে, T4B হচ্ছে অ্যানাদার কোনো অর্গানে যদি যায়। ওকে, সিরিয়ালি একটু মনে রাখতে হবে। এন ফর নোডাল স্টেজেস, N0 মানে কোনো নোড ইনভলভ হয় নাই। নোড 1 থেকে 3টা নোড যদি ইনভলভ হয় 1, যদি 4 or more নোডস ইনভলভ হয় N2। M4 হচ্ছে মেটাস্ট্যাসিস, M0-তে হচ্ছে নো মেটাস্ট্যাসিস, M1-এ মেটাস্ট্যাসিস হয়েছে, M1B-তে হচ্ছে মোর দ্যান ওয়ান অর্গান, আর শুধু M1 মানে জাস্ট একটা অর্গানে মেটাস্ট্যাসিস হয়েছে। এখন আসি ক্লিনিক্যাল ফিচার কি থাকবে। ক্লিনিক্যাল ফিচার দেখেন,
আচ্ছা, এটা কখন হয়? এইথ ডিকেট মানে কি, একদম পেশেন্টের বয়স 70-এর বেশি যখন হবে তখন হবে। ইমার্জেন্সি প্রেজেন্টেশন হয় 20%। ইমার্জেন্সি কিভাবে প্রেজেন্ট করে? অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে আমরা কি করব? কেয়ারফুল ফ্যামিলি হিস্ট্রি নিব, যে তার ফ্যামিলিতে আর কারো এ ধরনের ডিজিজ হয়েছিল কিনা। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার ডেভেলপ করেছিল at the age of 50 years may indicate one of the colorectal cancer familial syndrome. তার মানে যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে 50 বছরের আগে কারো কোলোরেক্টাল ক্যান্সার ডেভেলপ করে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা কোলোরেক্টাল ক্যান্সারের ফ্যামিলিয়াল সিনড্রোম। লেফট সাইডের কোলনে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে কি নিয়ে প্রেজেন্ট করবে? চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিট আর রেকটাল ব্লিডিং। চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিট মানে কি? মানে হচ্ছে অল্টারেশন অফ ডায়রিয়া এন্ড কনস্টিপেশন। মানে পেশেন্টের কনস্টিপেশন হতে পারে, আবার ডায়রিয়াও হতে পারে, জাস্ট অল্টারেশন বা চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিট। আর যদি প্রক্সিমালে হয়, যে অ্যাসেন্ডিং কোলনে বা সিকামে, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা রাইট আইলিয়াক ফোসাতে একটা ম্যাস পাওয়া যাবে। ওকে, ইনভেস্টিগেশন অফ কোলন ক্যান্সার। স্ক্রিনিং এর জন্য আমরা কি করতে পারি? স্ক্রিনিং এর জন্য আমরা কোলোনোস্কোপি করতে পারি। আচ্ছা আচ্ছা, এছাড়া আমরা করতে পারি হচ্ছে এন্ডোস্কোপি করতে পারি। আর colonoscopy is the investigation of choice if colorectal cancer is suspected. It has the advantage of not only securing histological diagnosis of a primary cancer, but also detecting synchronous polyps or carcinomas. তাহলে কোলোনোস্কোপি দিয়ে আমরা কি করতে পারি? বায়োপসি করে এনে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারি। এছাড়া ভিজুয়ালাইজ করতে পারি কি পলিপ থাকলে বা কার্সিনোমাটাও আমরা কোলোনোস্কোপির ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। রেডিওলজিতে কি বলছে দেখেন, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা হ্যাজ নাও বিন লার্জলি রিপ্লেসড বাই কম্পিউটেড টোমোগ্রাফি। তার মানে বেরিয়াম এনেমাটা এখন অ্যাভয়েড করা হয়, এখন আমরা কি করি? সিটি কোলোনোগ্রাফি করি। সার্জিক্যাল ট্রিটমেন্ট, প্রথমে হচ্ছে আমরা একটা প্রি অপারেটিভ প্রিপারেশন করব পেশেন্টের। সেখানে আমাদের একটু ইরাস প্রোটোকল ফলো করতে হবে। আচ্ছা, ইরাস প্রোটোকল মানে হচ্ছে এখানে প্রি অ্যাডমিশন কাউন্সিলিং। অ্যাডমিশনের আগে পেশেন্টকে কাউন্সিলিং করে নিতে হবে। প্রি অপারেটিভ কার্বোহাইড্রেট লোডিং ফ্লুইড ইনটেক করাতে হবে পেশেন্টকে। অ্যাভয়েডেন্স অফ প্রি অপারেটিভ ডিহাইড্রেশন, মানে ফ্লুইড ব্যালেন্স কারেক্ট করতে হবে। ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দেয়া যাবে না। শর্ট ট্রান্সভার্স ইনসিশন দিতে হবে। অ্যানাস্থেটিক ড্রাগটা খুব শর্ট অ্যাক্টিং হতে হবে। অ্যাভয়েডেন্স অফ পেরি অপারেটিভ ফ্লুইড অর সল্ট ওভারলোড। ওপিয়েট অ্যানালজেসিয়া দেয়া যাবে না। পেরি অপারেটিভ টেম্পারেচার মেনটেন করতে হবে। প্রিভেনশন অফ পোস্ট অপারেটিভ নজিয়া অ্যান্ড ভমিটিং, আর্লি মোবিলাইজেশন, আর্লি ইন্ট্রোডাকশন অফ ওরাল ফ্লুইড, early removal of urinary catheter, continual audit of outcome. ইরাস মানে হচ্ছে আর্লি রিকভারির জন্য পেশেন্টের এই জিনিসগুলো আমরা ফলো করব। এরপর আসি আমরা অপারেশনে। কি কি অপারেশন করব আমরা এখানে? রাইট হেমিকোলেক্টমি করতে পারি। কখন? কার্সিনোমা অফ দ্য সিকাম অর অ্যাসেন্ডিং কোলনে যদি হয়, তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমি করব। যখন আমরা ওপেন সার্জারি করব, দেখেন বলছে পেরিটোনিয়াম ল্যাটারাল টু দ্য অ্যাসেন্ডিং কোলন ইজ ইনসাইজড and the incision is continued around the hepatic flexure. আচ্ছা, এত প্রসেস আমাদের পড়তে হবে না, জাস্ট আমরা মনে রাখি যে যদি রাইট সাইডে কোনো কার্সিনোমা হয়, তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমি করব। যদি ধরেন এই ফ্লেক্সারের এখানে বা ট্রান্সভার্স কোলনের প্রক্সিমালি হয়, সেক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করব। আর যদি লেফট সাইডে বা ডিসেন্ডিং কোলনে বা সিগময়েড কোলনে হয়, সেক্ষেত্রে আমরা লেফট হেমিকোলেক্টমি করব। ওকে, এখন একটা পেশেন্টের সার্জারির পরে তার প্রগনোসিস ডিপেন্ড করবে কি কি জিনিসের উপরে? দেখেন, টিউমারের স্টেজ, হিস্টোলজিক্যাল গ্রেড, ডিগ্রি অফ মিউসিন সিক্রেটিং, মানে মিউসিনাস টিউমার ছিল কিনা, প্রেজেন্স অফ সিগনেট সেল, ভেনাস ইনভেশন, পেরিনিউরাল ইনভেশন, পুশিং ভার্সাস ইনফিল্ট্রেটিভ মার্জিন, টিউমার ইনফিল্ট্রেটিং লিম্ফোসাইটস এন্ড প্রেজেন্স অফ এমএসআই। তাহলে এই জিনিসগুলো একটু রিং দিয়ে রাখতে হবে যে প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি।
প্রগনোসিস বলতেছে যে 5 year সার্ভাইভাল ফর কোলোরেক্টাল ক্যান্সার ইজ অ্যাপ্রক্সিমেটলি 58%। আচ্ছা, তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের ফলো আপ কিভাবে করব আমরা? আপ টু হাফ অফ অল পেশেন্টস উইথ কোলোরেক্টাল ক্যান্সার উইল ডেভেলপ লিভার মেটাস্টাসিস এট সাম পয়েন্ট। তাহলে আমরা রেগুলার ইমেজিং অফ দ্য লিভারের সিটি স্ক্যান করতে হবে অ্যান্ড মেজারমেন্ট অফ দ্য কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করব? কোলোরেক্টাল ক্যান্সারের ফলো আপ করব। তারপরে আসেন আরো কি কি ম্যালিগনেন্ট টিউমার থাকতে পারে কোলনে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার বা জিস্ট, এটা খুবই রেয়ার এন্ড 0.1% অফ অল কোলোরেক্টাল টিউমার্স। এটা কোথায় থেকে অ্যারাইজ করে? ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল এন্ড মেইনলি ডিউ টু আ মিউটেশন টু আ স্পেসিফিক জিন কল্ড সিকিট। সিকিট নামের একটা জিনের মিউটেশনের জন্য হয়। আর এখানে যে কেমোথেরাপি ইউজ করা হয় তার নাম হচ্ছে ইমাটিনিব। ইমাটিনিবটা কিসের এগেনস্টে কাজ করে? টিএনএফ আলফার এগেনস্টে কাজ করে। 30% are malignant and mitotic rate with mitotic rate. Okay. Ki-67 টা হচ্ছে 10% এর বেশি থাকবে, সাইজ 5 সেন্টিমিটারের বেশি হবে, লোকাল ইনভেশন থাকবে, সেলুলারিটি দ্য বেস্ট ইন্ডিকেটরস অফ ম্যালিগনেন্ট পোটেনশিয়াল। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝবো জিসটা ম্যালিগনেন্ট নাকি না। ডায়াগনোসিস করবো আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই দিয়ে। এছাড়া আমরা এন্ডোস্কোপিক বায়োপসি করতে পারি। সার্জারির নাম কি? সার্জারি হচ্ছে সার্জিক্যাল রিসেকশন ইজ দ্য মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট উইথ ইমাটিনিব ফর দোজ টিউমার্স আর আনরিসেক্টেবল, হ্যাভ মেটাস্টেসাইজড অর রিকার। তার মানে একটা জিস্ট টিউমার আমরা রিসেকশন করলাম, এখন যদি পেশেন্টের অন্য কোথাও কোনো মেটাস্ট্যাসিস থেকে থাকে, সেই মেটাস্ট্যাসিসটাকে কিউর করার জন্য আমরা কেমোথেরাপি দিব। কেমোথেরাপির নাম হচ্ছে ইমাটিনিব থেরাপি। এখন ইমাটিনিব থেরাপিটা আমরা কেন দিব? মেটাস্ট্যাসিস গুলাকে কিউর করার জন্য, সাথে হচ্ছে রিকারেন্স যেন না হয়, রিকারেন্সটাকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট আসবো আমরা হচ্ছে কার্সিনয়েড। কার্সিনয়েড কি? ওয়েল ডিফারেন্সিয়েটেড নিউরো এন্ডোক্রাইন টিউমার অফ দ্য কোলন। ওকে, এখানে 50% অফ অল নিউরো এন্ডোক্রাইন টিউমার অফ দ্য গাট, মানে গাটে নিউরো এন্ডোক্রাইন টিউমার যতগুলো হয় তার মধ্যে 50%ই কোথায় হয়? এই লার্জ ইন্টেস্টাইনে হয়। এখন fewer than 10% of colonic carcinoid tumor present with carcinoid syndrome। তাহলে কার্সিনয়েড টিউমার যাদের থাকে সেই পেশেন্টদের ক্ষেত্রে 10% পেশেন্টের ক্ষেত্রে কার্সিনয়েড সিনড্রোম নামে এক ধরনের সিনড্রোম দেখা যায়। সেখানে কি হয়? স্কিন এরাইদেমা থাকে, ডায়রিয়া, কার্ডিওরেসপিরেটরি সিমটম থাকে। ওকে, কেন হয়? কারণ এই কার্সিনয়েড সিনড্রোম থেকে কিছু হরমোন সিক্রেট হয়, সেই হরমোনগুলোর ইফেক্টের কারণে স্কিন রেড হয়ে যায়, ইরাইদেমা, পেশেন্টের ডায়রিয়া শুরু হয়ে যায়, কার্ডিওরেসপিরেটরি সিমটম দেখা যায়। এখন এই কার্সিনয়েডের পেশেন্টদেরকে আমরা কি করব? সার্জারি করব। সার্জারি মানে কি? সার্জিক্যাল রিসেকশন। এটাই হচ্ছে অনলি পোটেনশিয়ালি কিউরেটিভ ট্রিটমেন্ট। এখন টিউমার যদি 2 সেন্টিমিটারের বেশি হয় তখন এন ব্লক রিসেকশন করতে হবে অফ অ্যাডজেসেন্ট মেজেন্টারিক লিম্ফ নোড। আর লেশন যদি 1 সেন্টিমিটারের কম হয়, হ্যাভ বিন শোন টু মেটাস্টেসাইজ এন্ড রেডিক্যাল রিসেকশন ইজ অলসো ইন্ডিকেটেড। ওকে, তার মানে এখানে আমাদের মেইন ট্রিটমেন্টটা হবে হচ্ছে সার্জিক্যাল রিসেকশন। এটাই হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। তবে লিম্ফোমাটা একবার রিডিং দিবেন। এখানে মেইনলি কোন টাইপের লিম্ফোমা হয় দেখেন? নন হজকিং টাইপ অফ লিম্ফোমাটা এখানে বেশি হয়। তারপর আসেন কোলাইটিস। কোলাইটিস এর মধ্যে আইবিডি আছে। আইবিডির মধ্যে কি? আলসারেটিভ কোলাইটিস আর ক্রনস ডিজিজ, এগুলো হচ্ছে কোলাইটিস। এছাড়া নন আইবিডি কোলাইটিসও হতে পারে। নন আইবিডি কোলাইটিস এর মধ্যে কি কি থাকতে পারে? যে বিভিন্ন অর্গানিজম দিয়ে হতে পারে। যেমন এখানে বলছে একটা ইনফেক্টিভ কোলিটাইটিস, মানে ইনফেক্টিভ কি কি কজ আছে, অর্গানিজম গুলোর নাম লাগবে শুধু আমাদের। যে ইকোলাই দিয়ে হতে পারে, ক্যাম্পাইলোব্যাক্টার দিয়ে হতে পারে, সালমোনেলা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এই অর্গানিজম গুলো দিয়ে হতে পারে। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট টাইফয়েড ফিভারের। টাইফয়েড ফিভার ইজ কজড বাই সালমোনেলা এন্টারিকা টাইফি এন্ড প্যারাটাইফয়েড ফিভার বাই সালমোনেলা এন্টারিকা প্যারাটাইফি, এ বি সি তিনটা টাইপ দিয়ে হয়। আচ্ছা, এখানে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 20 days।
আর পেশেন্টের কি থাকবে? ডায়রিয়া থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, স্প্লিনোমেগালি এন্ড রোজ স্পট থাকতে পারে অন দ্য অ্যাবডোমেন কজড বাই ভাস্কুলাইটিস। এখানে সার্জিক্যাল কি কি কমপ্লিকেশন হতে পারে? প্যারালাইটিক আইলিয়াস, ইন্টেস্টিনাল হেমোরেজ, পারফোরেশন এন্ড কোলেসিস্টাইটিস। সার্জারির পরে এই সার্জিক্যাল কমপ্লিকেশন গুলো হতে পারে। এছাড়া আর কি কি অর্গানিজম আছে দেখেন, ইয়ারসেনিয়া, শিগেলা, শিগেলা দিয়ে ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। জাস্ট অর্গানিজম গুলোর নাম জানতে হবে আমাদের। এছাড়া দেখেন আছে সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এই বক্সটা একটু মুখস্থ করতে হবে যে অপরচুনিস্টিক ইন্টেস্টিনাল ইনফেকশন কি কি আছে। অপরচুনিস্টিক মানে এইডস পেশেন্টদের ক্ষেত্রে হবে, নর্মাল ইন্ডিভিজুয়ালে হবে না, শুধুমাত্র এটা এইডস পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে হবে। কি কি ব্যাকটেরিয়া আছে দেখেন, সালমোনেলা, শিগেলা, ইয়ারসেনিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম, ইন্ট্রাসেলুলারি। আর ভাইরাসের মধ্যে আছে সাইটোমেগালো ভাইরাস। এছাড়া প্রোটোজোয়ার মধ্যে হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, জিয়ার্ডিয়া, আর ফাঙ্গালের মধ্যে হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। এই বক্সটা ইম্পর্টেন্ট। নন ইনফেক্টিভ কোলিটাইটিস কি কি আছে দেখেন, ডাইভার্টিকুলার, ডাইভার্সন কোলাইটিস, তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক কোলাইটিস, রেডিয়েশন কোলাইটিস, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, ড্রাগ ইনডিউসড কোলাইটিস। এগুলো কি কি ড্রাগের কারণে কোলাইটিস হতে পারে, একবার একটু রিডিং দিতে পারেন, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসেন ইসকেমিক কোলাইটিস। ইসকেমিক কোলাইটিস মানে কি, কোলনের ব্লাড সাপ্লাই যদি হ্যাম্পার হয়। ব্লাড সাপ্লাই কেন হ্যাম্পার হতে পারে? থ্রোম্বোসিস বা এম্বোলিজমের জন্য হতে পারে ইসকেমিক কোলাইটিস। তারপর আসে হচ্ছে ডাইভার্টিকুলার ডিজিজ। কোলনের ডাইভার্টিকুলোসিস হতে পারে। ডাইভার্টিকুলা কি? একটা হলো আউট পাউচিং, এটা কমন স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি অফ দ্য জিআই ট্র্যাক্ট। এখন ডাইভার্টিকুলার ডিজিজ দুই রকমের হতে পারে, কনজেনাইটাল। কনজেনাইটাল কি? মেকলস ডাইভার্টিকুলাম। আর অ্যাকওয়ার্ড কি? অ্যাকওয়ার্ডে মানে এখানে কোনো মাস্কুলারিস লেয়ার প্রেজেন্ট থাকবে না ডাইভার্টিকুলামে, যেমন সিগময়েড ডাইভার্টিকুলার ডিজিজ। ওকে, তারপর আসে ইটিওলজি, কেন হয়। দেখেন 1 নম্বর এখানে ব্লেম করা করা হচ্ছে যে রিফাইন্ড ওয়েস্টার্ন ডায়েট, ডায়েটের কারণে হয়। ডেফিসিয়েন্সি অফ ডায়েটারি ফাইবার, দ্য কম্বিনেশন অফ অল্টার্ড কোলাজেন স্ট্রাকচার উইথ এজিং, ডিসঅর্ডার্ড মর্টিলিটি, ইনক্রিজড ইন্ট্রালমিনাল প্রেশার, ন্যারো সিগময়েড কোলন, হার্নিয়েশন। এগুলোর কারণে কি হয়? হার্নিয়েশন অফ দ্য মিউকোজা থ্রু দ্য সার্কুলার মাসল at the points where the blood vessels penetrate the bowel wall। তার মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে যে ডিসঅর্ডার মোটিলিটি, কোলাজেন স্ট্রাকচারের অল্টারেশন, এই কারণগুলোর জন্য কি হয়? মিউকোজাটা আউট পাউচিং হয়। কোন জায়গাতে? কোন কোন পয়েন্ট গুলোতে? বাউলের যেই যেই পয়েন্ট দিয়ে কি হয়, ব্লাড ভেসেল এন্টার করে, সেই পয়েন্ট গুলোতে। ওকে, এখন ডাইভার্টিকুলার ডিজিজের কমপ্লিকেশন কি হতে পারে? ডাইভার্টিকুলাইটিস, অ্যাবসেস, পেরিটোনাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হেমরেজ, ফিস্টুলা ফর্মেশন। এগুলা কি কমপ্লিকেশন অফ ডাইভার্টিকুলার ডিজিজ। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে দেখেন, সেন্সেশন অফ হেভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, ফ্ল্যাচুলেন্স থাকবে, এন্ড একটা হেভিনেস ফিল করবে পেশেন্ট তার লোয়ার অ্যাবডোমেনে। আর একটা পারসিস্টেন্ট লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে ডাইভার্টিকুলাইটিস এর জন্য। সাথে ডায়রিয়া থাকতে পারে অথবা কনস্টিপেশন থাকতে পারে। লোয়ার অ্যাবডোমেনটা টেন্ডার থাকবে, স্পেশালি কোথায়? লেফট আইলিয়াক ফোসার দিকে টেন্ডার থাকবে। আচ্ছা, তারপর আসলে ক্লাসিফিকেশন অফ কন্টামিনেশন। অ্যাকিউট ডাইভার্টিকুলাইটিসে হিনসে ক্লাসিফিকেশন অফ কমপ্লিকেটেড ডাইভার্টিকুলাইটিস, মানে ডাইভার্টিকুলাইটিস এর কমপ্লিকেশনটাকে 4টা গ্রেডে ভাগ করা যায়। গ্রেড 1-এ বলতেছে মেজেন্টারিক অর পেরিকোলিক অ্যাবসেস হবে। ওকে, গ্রেড 2-তে আরেকটু খারাপ, পেলভিক অ্যাবসেস হবে। গ্রেড 3-তে আরেকটু খারাপ, সেটা কি? এখন আর অ্যাবসেস না, লোকালাইজ না, এটা পেরিটোনাইটিস হয়ে গেল। কি ধরনের পেরিটোনাইটিস? পুরুলেন্ট পেরিটোনাইটিস। ওকে, মানে সে গ্রেড 4। গ্রেড 4 কি? ফিকাল পেরিটোনাইটিস, মানে পারফোরেশন হয়ে গেল এন্ড স্টুল গুলো পেরিটোনিয়ামে গিয়ে ফিকাল পেরিটোনাইটিস। তো এটা হচ্ছে হিংসে ক্লাসিফিকেশন অফ কমপ্লিকেটেড ডাইভার্টিকুলাইটিস। ওকে, ম্যানেজমেন্ট কি হবে এখানে? বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ দিব। ওকে, অ্যান্টিস্পাজমোডিক দিতে পারি। ওকে,
ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক অ্যান্ড বাওয়েল রেস্ট। তাহলে এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডাইভার্টিকুলোসিস। তারপরে হচ্ছে প্রসিডিউর, অপারেটিভ প্রসিডিউর কি আছে ডাইভার্টিকুলার ডিজিজের জন্য? দ্য এইম অফ ইমার্জেন্সি সার্জারি ইজ টু কন্ট্রোল দ্য পেরিটোনিয়াল ইনফেকশন। যে ইনফেকশনটা হচ্ছে পেরিটোনাইটিস, পেরিটোনিয়াল অ্যাবসেস, ফিকাল পেরিটোনাইটিস, এটা কন্ট্রোল করতে হবে। Indications are generalized peritonitis and failure to respond to optimum medical management. আচ্ছা, এখানে আমরা সামারি বক্সটা যদি একটু দেখি, প্রিন্সিপালস অফ সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ ডাইভার্টিকুলার ডিজিজ। প্রথম পয়েন্টে বলছে হার্টম্যানস প্রসিডিউর ইজ অফেন দ্য সেফেস্ট অপশন ইন এন ইমার্জেন্সি সেটিং। ওকে, প্রাইমারি অ্যানাস্টোমোসিস করা যায় সিলেক্টেড কিছু পেশেন্টের ক্ষেত্রে, জাস্ট রিসেকশন করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। এছাড়া ইলেকটিভ রিসেকশন মে বি কনসিডার্ড ফর রিকারেন্ট অ্যাটাকস অর কমপ্লিকেশন। এছাড়া ল্যাপারোস্কোপি করা যায়, ল্যাপারোস্কোপি করে ইলেকটিভ স্টেন্টিং করা যায়, কিন্তু ইমার্জেন্সি সেটিং এ এই ল্যাপারোস্কোপি আর ইলেকটিভ স্টেন্টিংটা সুইটেবল না। তারপরে আসে হচ্ছে ভলভুলাস, এটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক লার্জ বাউলের জন্য। ভলভুলাস কি? টুইস্ট অফ দ্য ইন্টেস্টাইন এন্ড দ্য মেজেন্ট্রি দ্যাট সাপ্লাইজ ইট। তার মানে ইন্টেস্টাইন এন্ড তার মেজেন্ট্রি একসাথে করে কিভাবে টুইস্ট হয়ে যাবে, পেঁচায় যাবে। ইট ইজ মোস্ট কমনলি সিন ইন দ্য সিগময়েড কোলনে, সব থেকে কমন, যেখানে ইলংগেশন অফ দ্য কোলন এন্ড মেজেন্ট্রি উইথ এ ন্যারো পোস্টিরিয়র অ্যাটাচমেন্ট এক্সিস্ট ইন সেম পেশেন্টস। তার মানে হচ্ছে কোলনটা ইলংগেশন হয়ে যায়, মেজেন্ট্রিটাও ইলংগেশন হয়ে যায়, তার কারণে এটা মানে প্যাচ খেয়ে যায়, আর সেখানে পোস্টিরিয়র অ্যাটাচমেন্টটা অনেক ন্যারো থাকে। এটা কেন হয়? ইট অকার্স ইন আ পেশেন্ট উইথ হাইপার মোবাইল সিকাম এন্ড রেয়ারলি ইন দ্য ট্রান্সভার্স কোলন। তার মানে সিকামটা যদি বেশি মোবাইল হয়, সেক্ষেত্রে কি হবে, মেসেন্ট্রি সহ পুরোটা গাঁট প্যাচ লেগে যাবে। এছাড়া এটা ট্রান্সভার্স কোলনে হয়, এই টুইস্টিংটা হতে পারে, যেটা খুবই রেয়ার। পেশেন্টস উইথ সিগময়েড ভলভুলাস টেন্ড টু বি এল্ডারলি অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড। হাউএভার ইন ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিজ এটা কমনলি ইয়াঙ্গারদের মধ্যে হয়। সিকাল ভলভুলাসের পেশেন্ট কি ইয়াঙ্গার এন্ড আদারওয়াইজ ওয়েল, মানে হচ্ছে পেশেন্টের তেমন কোনো প্রবলেম থাকবে না, এন্ড পেশেন্টের হচ্ছে খুব ইয়াং এজেই সিকাল ভলভুলাসটা দেখা যাবে। প্রিডিসপোজিং ফ্যাক্টর কি থাকবে? অ্যাডহেশন, গ্যাস্ট্রিক ব্যান্ডিং, পেলভিক ম্যাস এন্ড প্রেগনেন্সি, এই চারটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে এই সিকাল ভলভুলাসের জন্য। ক্লিনিক্যাল ফিচার কি? টিপিক্যাল একটা সিগময়েড ভলভুলাসের যে ফিচার সেগুলাই থাকবে। ম্যাসিভ ডিস্টেনশন থাকবে, পেইন থাকবে, পেইনটা আনইউজুয়াল, এখানে মেইনলি হচ্ছে ডিস্টেনশন থাকবে এন্ড কনস্টিপেশন। এন্ড এখানে একটা ওয়ার্নিং সাইন অফ ইসকেমিয়া। তাহলে যখন আমাদের এই ইন্টেস্টাইনটা মেসেন্ট্রি সহ টুইস্টিং হয়ে যাবে, তখন যদি আমাদের সুপিরিয়র মেজেন্টারি কার্টারি, ইনফেরিয়র মেজেন্টারি কার্টারি বা এই আর্টারিগুলোর কোনো ব্রাঞ্চ যদি কম্প্রেসড হয়, তখন কি হতে পারে, বাওয়েলটা ইসকেমিক হয়ে যেতে পারে। এখন ইনভেস্টিগেশন কি করব আমরা? একটা অ্যাবডোমিনাল এক্সরে করব সুপাইন পজিশনে, এছাড়া সিটি স্ক্যানও করতে পারি। ট্রিটমেন্ট কি? সিগময়েড ভলভুলাসের জন্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে নন অপারেটিভ, ডিকম্প্রেশন করতে হয় ইউজিং এই দ্বারা রিজিড সিগময়েডোস্কোপ অর কোলোনোস্কোপ, জাস্ট ডিকম্প্রেশন করতে হয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কোলোস্টমিতে। কোলোস্টমি একটা ইম্পর্টেন্ট টপিক। ইন ইলেকটিভ সার্জারি স্টোমা কাউন্সেলিং করতে হবে, মানে যে কোনো একটা পেশেন্টকে কোলোস্টমি বা আইলিওস্টমি যে কোনো ধরনের স্টোমা করার ক্ষেত্রে কি করতে হবে, আগে পেশেন্টকে ঠিকমতো কাউন্সেলিং করে নিতে হবে। কোলোস্টমির ইন্ডিকেশন কি? টু প্রোটেক্ট আর ডিস্টাল অ্যানাস্টোমোসিস অর অ্যালাউ হিলিং অ্যাওয়ে ফ্রম দ্য ফিকাল ফ্লো। তার মানে আমরা কোন জায়গাটাতে কোলোস্টমি করব, কোলনের কোন পোর্শনটাকে আমরা বাইরে বের করে আনবো, প্রক্সিমাল টু দ্য অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিসের আগের পোর্শনটা। কেন? যাতে করে ফিকাল ম্যাটারটা কোলোস্টমি দিয়ে বের হয়ে যায়, ফিকাল ম্যাটার গুলো যেন অ্যানাস্টোমোসিসটা দিয়ে পাস না হয়, তাহলে অ্যানাস্টোমোসিসের হিলিংটা ভালো হবে। ফলোইং রিসেকশন when anastomosis is unsafe or not possible। আচ্ছা, যখন অ্যানাস্টোমোসিস করা পসিবল না, তখন আমরা কোলোস্টমি করে দিই। টু রিলিভ অবস্ট্রাকশন when resection is not feasible।
যখন রিসেকশন করা পসিবল হয় না, তখন আমরা জাস্ট কোলোস্টমি করে দিয়ে পেশেন্টকে একটা সিমটোমেটিক রিলিফ দেওয়ার চেষ্টা করি টু রিডিউস ডিজিজ অ্যাক্টিভিটি। যেমন ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা কোলোস্টমি করতে পারি টু অ্যালাউ অল্টারনেটিভ বাওয়েল কন্ট্রোল, ইনকন্টিনেন্সটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, কোলোস্টমির টাইপ কি কি আছে? লুপ কোলোস্টমি আর হচ্ছে এন্ড কোলোস্টমি। এছাড়া ডাবল ব্যারেলড কোলোস্টমিও করা যায়। ডাবল ব্যারেল কোলোস্টমির একটা নাম হচ্ছে পল মিকুলিচ কোলোস্টমি। নামগুলো জানলেই হবে। এখন আসি সামারি বক্স 77.15। এখানে স্টোমার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। স্টোমা দুই টাইপের হতে পারে, কোলোস্টমি, আইলোস্টমি, টেম্পোরারি অথবা পার্মানেন্ট। টেম্পোরারি ও ডিফাংশনিং স্টোমা ইউজুয়ালি ফ্যাশনড অ্যাজ লুপ স্টোমা, লুপ আইলিওস্টমি বা লুপ কোলোস্টমি, এটা হচ্ছে টেম্পোরারি বা ডিফাংশনিং। ওকে, ileostomy is spouted, a colostomy is flush or slightly everted. তাহলে আইলিওস্টমিটা হচ্ছে স্পাউটেড, মানে আইলিওস্টমির ক্ষেত্রে আমরা কি করবো, আইলিয়ামটাকে বাইরের দিকে স্পাউটেড করে উঁচু করে সেলাই করে দিব। আর কোলোস্টমিটা নর্মালি এটা এরকম স্পাউটেড করে দিতে হয় না, অথবা একটু স্লাইটলি ইভার্টেড থাকতেও পারে। এরপর সে আইলিওস্টমি ইফ্লুয়েন্ট। ইফ্লুয়েন্ট মানে কি, পেশেন্ট যখন খাবার খাবে সেই খাবারটা তার এনাস দিয়ে বের না হয়ে এটা আইলিওস্টমি বা কোলোস্টমি সেই জায়গা দিয়ে বের হবে। তো আইলিওস্টমির ইফ্লুয়েন্ট মানে হচ্ছে আইলিওস্টমি দিয়ে লিকুইড ম্যাটেরিয়াল আসবে, লিকুইড। কিন্তু কোলোস্টমির ক্ষেত্রে ইফ্লুয়েন্টটা কেমন হবে? সলিড। আইলিওস্টমির পেশেন্টদের ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়াটা খুব কমন। আর আইলিওস্টমিটা কোথায় আমরা প্লেস করি সেটা হচ্ছে রাইট আইলিয়াক ফোসাতে, আর কোলোস্টমিটা কোথায় করি? লেফট আইলিয়াক ফোসাতে। আর পেশেন্টকে যে কোনো ধরনের স্টোমা করার আগে কাউন্সেলিং করে নিতে হবে, সাইটেড বাই আ স্টোমা কেয়ার নার্স বিফোর দেয়ার অপারেশন। তাহলে একটা স্টোমা কেয়ার নার্সকেও এখানে ইনভলভ করতে হবে। স্টোমা ব্যাগের কমপ্লিকেশন গুলো পড়তে হবে, কি কি হয় দেখেন। স্কিন ইরিটেশন হয়, প্রোলাপস হয়, রিট্রাকশন, ইসকেমিয়া, স্টেনোসিস, প্যারাস্টোমাল হার্নিয়া, ব্লিডিং, ফিস্টুলেশন, এগুলো হচ্ছে স্টোমার কমপ্লিকেশন। ওকে, তাহলে এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস। ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জুই আপু, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, ক্লাসটা তাহলে আমরা এখন শেষ করতে পারি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এন্ড করে দিচ্ছি। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।